আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে সালাম স্টিলের সৌজন্যে। দর্শক, গত শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেনগুলো যাত্রী শূন্য থাকায় ভাগ্যগুণে প্রাণহানি না ঘটলেও দুর্ঘটনায় টাঙ্গাইল কমিউটারের 3টি বগি দুমড়ে মুচড়ে যায়। লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয় 9টি বগি। দুর্ঘটনার 31.5 ঘন্টা পর শেষ হয় উদ্ধার কাজ। এই ঘটনার পরদিনই দায়িত্বে থাকা স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটির লাইনে প্রবেশ করে। চালকের দক্ষতায় নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেন দুটি। গত বছরের 23 অক্টোবর কিশোরগঞ্জের ভৈরবে আন্তনগর 11 সিন্দুর এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 22 জন নিহত এবং বহু যাত্রী হতাহত হয়। নিরাপদ যানবাহন হিসাবে রেল বিশ্বজুড়ে সমাদৃত, অথচ বাংলাদেশে ক্রমাগত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই বাহনটি। গত 14 বছর রেলে সরকারের বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, অথচ এখনও 63% লাইন ঝুঁকিপূর্ণ। 65% রেলের ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ। নেই প্রযুক্তির ব্যবহার, উল্টো কমেছে গতি এবং সেবার মান। ফলে বিপুল এই বিনিয়োগের সুফল নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সম্প্রতি রেলের লোকসান কমাতে রিয়াতি সুবিধা প্রত্যাহারের কৌশলে ভাড়া বাড়ানো হয়েছে। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ানো রেল দুর্ঘটনার পেছনে বড় কারণ হিসেবে ত্রুটিপূর্ণ সিগন্যাল ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সনাতন সিগন্যাল পদ্ধতি, পয়েন্টম্যানের ভুল কিংবা সিগন্যাল ম্যানের ভুলের কারণে ঘটছে এসব দুর্ঘটনা। বেশ কিছু জায়গায় ডিজিটাল সিগন্যাল পদ্ধতি চালু হলেও রেলের উন্নয়ন কাজ চলমান থাকায় সেসব বন্ধ থাকছে। বাধ্য হয়ে সনাতনী বা অ্যানালগ পদ্ধতিতে ট্রেন প্রবেশ বা ক্রসিং করানো হচ্ছে। এতে সামান্য ভুলেই ঘটছে বড় দুর্ঘটনা। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনা মুক্ত নিরাপদ রেলের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক, বুয়েটের অধ্যাপক ডক্টর এম হাদিউজ্জামান, এফবিসিসিআইয়ের পরিচালক, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, পরিবহন বিশেষজ্ঞ আব্দুল হক, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ রেলের অতিরিক্ত মহাপরিচালক এ এম সালাউদ্দিন। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। দর্শক, আপনি চাইলে আলোচনায় যুক্ত হতে পারেন, আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। এই জন্য ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব প্রণব সাহা, বর্তমান সরকার রেকর্ড বিনিয়োগ করেছে রেলে, তারপরেও কেন রেলের এই অবস্থা? এখন তো রেল উঠতে রীতিমতো ভয় করে, কারণ প্রতিদিনই এখানে রেল লাইনচ্যুত হচ্ছে, ওখানে আপনার ঝুটে পড়ছে, ওখানে আপনার আগুন লেগে যাচ্ছে। ওই মানে আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে রেলে এই পরিমাণ আপনার ঘটনা ঘটে। আপনাকে ধন্যবাদ। আমরা শকর করতে চাই যে সর্বশেষ যে দুর্ঘটনা হয়েছে সেখানে কোনো প্রাণহানি হয়নি। তবে সেই দুর্ঘটনার কারণে গত দুদিন যাবৎ কমলাপুর রেল স্টেশনে যে পরিমাণ দুর্ভোগ হয়েছে আমাদের যাত্রীরা, সেটা কিন্তু অবর্ণনীয় এবং সেটা গণমাধ্যমও খুব বেশি এসেছে বলে আমি নিজে গণমাধ্যমের লোক হিসেবে বলছি। ততটা আসে না যতটা দুর্ভোগ মানুষ পোহাচ্ছে। এবং কালকে রাত্রে আমরা অনেক যাত্রীকে সেখানে বসে থাকতে দেখেছি, যারা কয়েক ঘন্টা অপেক্ষা করছে একটা রেলে ওঠার জন্য। আর আপনি একটু আগে যে তথ্য দিলেন 1.5 লাখ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, খুব সুন্দরভাবে একটা বিনিয়োগ শব্দটি আপনি উচ্চারণ করলেন। আমি শুধু এর সঙ্গে যুক্ত করতে চাই, এই মুহূর্তে বাংলাদেশ রেলওয়েতে 28টা প্রকল্প চলছে এবং সেই প্রকল্পের 2টি হলো রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেট সমূহের পুনর্বাসনের মান উন্নয়ন। এটি পূর্বতেও আছে, পশ্চিমেও আছে, যার মেয়াদ 1 জুলাই 2015 থেকে 30 জুন 2024, মানে এই বছর জুনে শেষ হবে। যখন জুনে শেষ হবে এই 2টি প্রকল্প, তখন আমার কাছে তথ্য, এটি আজকে আমাদের ডিবিসি নিউজে আমরা প্রচার করেছি, যে রেল কর্তৃপক্ষের সূত্র বলছে মোট 302টি স্টেশনের মধ্যে হাত দিয়ে লাইন পরিবর্তন করা হয় 159টিতে, আর এর মধ্যে পূর্বাঞ্চলে 74টি এবং পশ্চিমাঞ্চলে 85টি। আপনি জানবেন সর্বশেষ যে দুর্ঘটনাটি হয়েছে সেখানে হাত দিয়ে ট্রেনের লাইন পরিবর্তন করা হচ্ছিল, সেই ভুলের কারণে একটি ট্রেন অন্য একটি লাইনে ঢুকে গিয়ে আরেকটি ট্রেনকে আঘাত করেছে এবং সেই জন্য দুর্ঘটনা হয়েছে। যে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেন বগিগুলো এখনও আছে,
সবটাই আমরা উদ্ধার করতে পারি নাই। এবং 1.5 লাখ কোটি টাকার কথা যখন আপনি বলছেন তখন আমি বলতে চাই ঢাকার কাছে যে গাজীপুর সেটাই আমাদের উন্নত হয় নাই, কিন্তু আমাদের লাকসাম জংশন মোটামুটি উন্নত হয়েছে এবং সেখানে প্রযুক্তির মাধ্যমে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে পরিকল্পনায় কি করলেন, 28টি প্রকল্পই কি চলছে এবং 1.5 লক্ষ কোটি টাকাই আমাদের কোথায় গেল? মানে অনেক কিছুই হচ্ছে কিন্তু হচ্ছে না। আবার এর মধ্যে যদি দেখেন পাবনার ঢালারচরের রেলের খবর যদি আপনি নেন 300 কোটি টাকার মতন খরচ হয়েছে সম্ভবত, সেটা এখন খুব বেশি কাজে লাগছে না। আমরা রেলের বাড়িয়েছি এবং সর্বশেষ একজন সজ্জন এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তেমন একজন রাজনীতিবিদ, আমার ঘনিষ্ঠ মানুষ জিলুল হাকিম, যখন একটি নতুন ট্রেন উদ্বোধন করলেন তখন আমাদের কাছে খবর আসলো যে এখন কিছুদিনের মধ্যে আপনি ঢাকা থেকে যশোর খুলনায় খুব দ্রুতগতির ট্রেন চলবে, আমরা খুব খুশি তাতে, কিন্তু সবগুলো ট্রেনে রাজবাড়ি দিয়ে যাবে আমাদের কাছে খবর। আমরা আরও বিস্তারিত খোঁজখবর নিচ্ছি, তাতে করে সময় বেশি লাগবে। একজন মন্ত্রীর জেলা দিয়ে কেন যেতে হবে সেই প্রশ্ন আমরা তুলতে চাই। একই সঙ্গে আপনি জানবেন বিগত যে মন্ত্রী ছিলেন সুজন, তার জেলাতেই একাধিক এক্সপ্রেস চালু হয়েছে এবং ঢাকা থেকে সেই পঞ্চগড় পর্যন্ত যাওয়ার মাঝখানে আমি গাইবান্ধার মানুষ, আমার গাইবান্ধার টিকিটের সংখ্যা কিন্তু বাড়ে নাই, যদিও চাহিদা অনেক বেশি এবং 1800 টাকা দিয়ে আমরা বাদ পাই, সেটা যদি আপনি 3000ও করেন তাও আপনি টিকিট দিয়ে শেষ করতে পারবেন না। কিন্তু সেই টিকিটের সেই বগি সেই আসন সংখ্যা বাড়ানো যাচ্ছে না। ট্রেন বাড়ছে, রেল বাড়ছে, ভুক্তভোগী মানুষের সংখ্যা কমছে না। এবং আমাদের লাইফ লাইন বলে যেটা আমরা বলছি ঢাকা এবং চট্টগ্রাম, সেই চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত 4 ঘন্টার নিচে 5 ঘন্টার নিচে কিন্তু আমরা যাতায়াত করতে পারছি না। কিন্তু 1.5 লাখ কোটি টাকার মধ্যে আমি জানি না, আমার থেকে হয়তো হাদু যেমন ভালো বলতে পারবেন, এর একটা অংশ ব্যয় করলেই আমরা এখানে একটা 3 ঘন্টায় বা 2.5 ঘন্টায় যাতায়াতের মতন একটা ট্রেন ব্যবস্থা করতে পারতাম কিনা। যদিও গভর্নমেন্ট দাবি করতে পারে যে রেল মন্ত্রণালয় তারা করেছে এবং সেটা আমরা আনন্দিত হয়েছিলাম। এবং আপনি কিছুদিন আগেও আমি বিরাট বিরাট প্রকল্পের নাম দেখেছিলাম, বড় করে ব্যানার করে লেখা ছিল রেল ভবনের সামনে, সেখানে একটি কয়লায় চালিত রেল ইঞ্জিন এখনও আছে, আমরা সেটা ওঠার মতন স্মৃতি আমাদেরও আছে। কিন্তু আমি এই যে আজকে 28টি প্রকল্পের লিস্ট নিয়ে এলাম, সে 28টি প্রকল্প যদি শেষ হয় এবং আমি হিসাব করে দেখলাম সেখানে বেশিরভাগই শেষ হবে এই 2024 সালের জুন মাসে, কমপক্ষে 10টি প্রকল্পের শেষ হবে। কিন্তু আমি জানি না জুন মাসের পরে বাংলাদেশের রেলের অবস্থা কি ভালো হবে। জি, এই যে আপনার মানে যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেল, উঠতে এখন ভয় লাগে, সেই অবস্থায় মানে শিডিউলের বিপর্যয়, তার মধ্যে আমরা রেলের মূল্য আবার টিকিটের মানে ভাড়া বাড়তে দেখলাম। দেখেন ট্রেনের ভাড়া বাড়লে এটা আরেকটা, এটা দেখেন একটা এখন এবং সবথেকে খুব দুঃখজনক এবং খুবই প্রহসনমূলক মন্তব্য রেল কর্মকর্তাদের এবং রেল মন্ত্রণালয়ের, যে আমরা তো ভাড়া বাড়াই নাই, আমরা রেয়াতি সুবিধা মানে এই প্রহসনের কারণ কি? এই প্রহসনের মানে কার সাথে লজ্জাজনক, কার সাথে এই? আর আপনি যে বলছেন যে রেলে উঠতে ভালো লাগে, আপনি বড় লোক মানুষ, আপনি নিজের গাড়িতে চলাচল করেন, আপনি বিলাসবহুল বাসে চলাচল করেন, আপনি ঢাকা থেকে যে কোনো জায়গায় গেলে ডোমেস্টিক রুটে প্লেনে উঠে চলে যান, কিন্তু রেলে চলে এখনো গরিব মানুষ যে এসি বাসের টিকিট কাটতে পারে না। এটার সাথে আমি একমত না। রেলে কিন্তু এখন কারণ যেহেতু রাস্তায় অনেক রকম ঝুঁকি থাকে, এই জন্য মানুষ এখনো বিভিন্ন ডেস্টিনেশনে কিন্তু রেলে যেতে চায়। বিশেষ করে যদি আপনি বগুড়ার কথা বলেন, যদি আপনি সৈয়দপুরের কথা বলেন, সাথে একটু বিতর্ক করতে চাই, এই বেশি সময় লাগে জন্য এবং সুবিধা নাই জন্য ঢাকা থেকে সৈয়দপুরের বৃহস্পতিবার দিন বিকালে সন্ধ্যায় কোনো টিকিট পাবেন না আপনি। আমি গতকাল চিটাগাং যেতে চেয়েছি, কোনো টিকিট পাইনি, একটা টিকিটের দাম 9000 টাকা হাঁকা হয়েছে, আগের দিন টিকিট চেয়েছি, ফলে বড় লোকরা ওখানে চলে যায়। সেই জন্য রেলের দিকে আপনি শুধু প্রকল্প দেখবেন, এটা ভালো হবে না কোনোদিন। যেটা পরিবহন খাতে আছে সেই পরিবহনের নৈরাজ্য আমরা বেসরকারি শ্রমিক মালিকদেরকে দোষারোপ করি, রেলের মালিক কিন্তু সরকার। এখানেও কিন্তু যথেষ্ট একদম নৈরাজ্য না হলেও প্রকল্পর নামে প্রকল্প আছে। আমি তো বললাম যে 28টি প্রকল্প, আমি চেষ্টা করবো আমাদের রিপোর্টারকে দিতে যে সকল প্রকল্প পরিচালকদের কথা বলতে, যে এবং এই প্রকল্পগুলো যাচাই বাছাই হয়েছিল কিনা এবং এই প্রকল্পগুলো শেষ হলে আসলে যদি 10টি প্রকল্প জুন মাসের 24 সালের জুন মাসে শেষ হয়, তাহলে আগামী অর্থবছর যে নতুন অর্থবছর শুরু হবে 1 জুলাই থেকে, সেখানে রেলের অবস্থা কত ভালো হবে এবং তখন এই রিয়াতি সুবিধা না দিলেও রেল কি আয় করে চলতে পারবে কিনা, মানুষের সেবা বাড়বে কিনা। কিন্তু ওনারা তো মানে রেলের যে যারা আছেন মানে রেলের যে কর্মকর্তা, তারা তো জবাবদিহিতার মধ্যেও আসতে চান না। এই যেমন আজকে জনাব এম সালাউদ্দিন ওনার জয়েন করার কথা ছিল, অতিরিক্ত মহাপরিচালক, কিন্তু উনি এখন টেলিফোন বন্ধ রেখেছেন। স্বাভাবিক, জবাবদিহিতা তো কেউ নাই, উনি জবাবদিহিতা করবে কেন আপনার কাছে? যদি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার ডিজি যদি ওনার জবাবদিহিতা না করে, যদি মন্ত্রণালয় যদি জবাবদিহিতা করে, আমাদের নতুন মন্ত্রী মহোদয়
জানুয়ারি মাসে শপথ নিয়েছেন, আজকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে এসে উনি বলছেন, পরশুদিনই বলেছেন নতুন ট্রেন উদ্বোধনের সময় উনি যখন রাজবাড়ি যাচ্ছিলেন, এই আমাদের ইয়া পর্যন্ত এই ভাঙ্গা পর্যন্ত গাড়ি গিয়েছে নতুন, সেটা রাজবাড়ি পর্যন্ত যাবে। আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু উনিই বলেছেন যে দক্ষ জনবলের অভাবে আমাদের দুর্ঘটনা বেশি হচ্ছে। তার মানে তার আগের 5 বছর যে মন্ত্রী ছিলেন উনি দক্ষ জনবল গড়ে তোলেন নাই, তার আগের 5 বছর যিনি উনিও কিন্তু একই কথা বলেছেন, তিনি একই কথা বলেছেন। উনি একই কথা মানে জবাব দিতে নাই, আমরা শুধু একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে যাব, আর আমি টিকিট পাবো না এবং আপনি বড়লোক মানুষ, আপনি রেলে চড়বেন না। মানে আমরা খুব সহজভাবে সিন্ডিকেটের কথা বলি, দক্ষ জনবলের কথা বলি, জনবল তো নিচ্ছে, প্রতিদিনই আমরা দেখি লোক নিচ্ছে, এবং সবাই কিন্তু একই কথা বলছে। মানে একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ওনাদের দায়িত্ব ওনারা পার করে যাচ্ছেন। এবং জনগণের সামনে যেমন দেখেন আজকে আমাদের টক শোতে ওনার জয়েন করার কথা, সকালবেলা সব কিছু ঠিক, মানে ঘন্টা 2 আগেও ওনার সাথে কথা হয়েছে, অথচ এখন উনি টেলিফোন সবকিছু বন্ধ করে রেখেছেন। মানে যে ব্যাপারটি, এটা কিন্তু একটি চরম আসলে কি বলবো, মানে অসৌজন্যমূলক, এবং জনগণের সাথে যে ওনাদের কোনো কমিটমেন্ট নেই সেটা বড় প্রমাণ করছে। হাদু, যেমন আপনার কাছে আসতে চাই, রেল দুর্ঘটনার জন্য গরম সহ বিভিন্ন অজুহাত সামনে আনা হয়। মধ্যপ্রাচ্যে বছরব্যাপী তীব্র গরমের মাঝেও রেল লাইন বাঁকা হয় না, কিন্তু আমাদের দেশে 42-43 ডিগ্রি সেলসিয়াসের রেল লাইন বেঁকে যায় কেন? সংকটটা আসলে কি লোহায় নাকি দুর্নীতিতে? বৃষ্টিতে ভেঙে গিয়েছিল আমাদের সর্বশেষ নতুন আধুনিক রেল লাইন চট্টগ্রাম থেকে কক্সবাজার, সেটা বৃষ্টিতে ভেঙে গেছে, মাটি সরে গেছে সেই জন্য। ধন্যবাদ। আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে প্রণব ভাইয়ের সাথে একটা জিনিস যুক্ত করি। প্রণব ভাই বলছিল কিছুক্ষণ আগে যে আপনার আমাদের যে রেলের যে অনিয়মিত কর্মী এবং চুক্তিতে যাদের নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে পয়েন্টসম্যান, এত সেন্সিটিভ স্পর্শকাতর একটি রেলওয়ে ব্যবস্থাপনার দায়িত্ব চুক্তিতে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে আপনি বলছিলেন যে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের ভুলের জন্য। আমি আসলে তাদের ভুল দেখি না, বরং যারা তাদেরকে নিয়োগ দিয়েছে তারা মস্ত বড় ভুল করেছে। এই অদক্ষ অপ্রশিক্ষিত লোকজনকে আপনারা এরকম দায়িত্ব দিচ্ছেন, তারা তো ভুল করবে, এটা তো স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে দুটো ট্রেন যে মুখোমুখি হবে এটাও স্বাভাবিক। পৃথিবীর কোথাও এই আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, অ্যানালগ সিস্টেমে এইভাবে পরিচালিত হবে। আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী কোনো দেশেও এখন মানে আপনি যে এত সুন্দর করে বলছিলেন কিছু আগে 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, আমি মনে করি 4 থেকে 5% যদি আমরা প্রযুক্তির পিছনে বিনিয়োগ করতাম, পুরো আমার প্রায় এখন 302টা স্টেশন আমাদের পরিচালনা হচ্ছে একদম কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমের যে কথাটা আমরা বলি, যেখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। যিনি পরিচালনা করছেন তিনি চাইলেও ভুল করতে পারবে না। আপলাইনে ডাউনলাইনে ট্রেন ঢুকবে বা ডাউনলাইনে আপলাইনে ট্রেন ঢুকবে, এটার কোনো সুযোগই নাই। কিন্তু ওই পথে আমরা হাঁটছি না, কারণ এইভাবে চুক্তিতে যখন নিয়োগ দিবেন এর পিছনে ব্যাকফ্লো মানি আছে, আপনি আবার তাদের বাদ দিবেন, আবার নিয়োগ দিবেন। এই যে ভাঙা গড়া এবং এখানে একটা বিশাল একটা আয়ের যে একটা সুযোগ, এই সুযোগটা আসলে হাতছাড়া করতে চান না ওনারা। প্রযুক্তির ব্যবহার আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, কিন্তু রেলের এত বিনিয়োগ। তো আমি যেটা দেখছি যে আসলে রেলের বিনিয়োগটা অনেকটা এককেন্দ্রিক। তারা লাইন সম্প্রসারণ করেছে, নতুন স্টেশন তৈরি করেছে, যদিও অনেকগুলো স্টেশন আমরা দেখি ব্যবহারই হয় না। সবার আগে কি প্রযুক্তির প্রয়োজনটা ছিল? অবশ্যই ছিল। আপনি ঝুঁকি রেখে সম্প্রসারণ করছেন। পশ্চিমাঞ্চল রেলের, প্রণব ভাই বলছিল ওনার বাড়ি গাইবান্ধার উত্তরবঙ্গের দিকে, পশ্চিমাঞ্চল রেল আরও বেশি ঝুঁকিতেপূর্ণ। তো এখন কথা হচ্ছে যে আমরা দেখলাম যে জায়গায় প্রয়োজন নাই সেখানে আপনি বিনিয়োগ করেছেন। এই স্টেশনগুলি আমরা দেখলাম হাইটেক পার্ক, সেখানে টিকটক করছে, ট্রেন সারাদিনও একটা থামে না। অন্য আরও কিছু স্টেশন আছে সেখানে কাপড় শুকাচ্ছে, রান্নাঘরে তারা বিনোদন কেন্দ্রে পরিণত করেছে। এই স্টেশনগুলি আপনি যে বিনিয়োগ করলেন, আপনি যে এখন বলছেন দক্ষ জনবল নাই, তার বিনিয়োগটা আপনি দক্ষ জনবলের পিছনে কেন করলেন না? আপনি প্রযুক্তির পিছনে কেন বিনিয়োগ করলেন না? এগুলো অনেক প্রশ্ন আছে। আমি যেভাবে দেখছি যে আসলে আমাদের অ্যানালগ সিস্টেম যেভাবে চলছে এখানে অনেক ঝুঁকি আছে। এবং আপনি দেখেন কেনাকাটার কথা আমরা যখনই বলি, আপনার বিশেষ করে আমাদের যে লোকোমোটিভের একটা বিশাল সংকট আছে। আমরা কিন্তু অনেক দিন অপেক্ষায় ছিলাম, 3000 সিরিজের যে কোরিয়া থেকে আমরা লোকোমোটিভ নিয়ে আসলাম, এই যে কিছুক্ষণ আগে প্রণব ভাই বলছিল এটা একটারও ফিজিবিলিটি স্টাডি হয়নি। এখন দেখা যাচ্ছে ক্যাবের হাইট এত কম যে চালক আছে সে আসলে নুয়ে থেকে তাকে লোকোমোটিভ চালাতে হচ্ছে। এবং এই যে গরমের কথা কিছুক্ষণ আগে বললেন, গরমে তাকে শার্ট খুলে এখন ট্রেন চালাতে হচ্ছে। সুন্দর ইউনিফর্ম আছে, সুন্দর ইউনিফর্ম। এই যে অবর্ণনীয় একটা আসলে মানে কষ্ট, এটার পিছনে কি ফিজিবিলিটি স্টাডি হয়েছে? লোকোমোটিভ আপনি কিনলেন যার এক্সেল লোড হচ্ছে আপনার 90 টন, আর আপনার লাইন হলো ঝুঁকিপূর্ণ যে 70 টনের বেশি আপনার ওজনই বহন করতে পারে না। তো কোথায় থেকে আসলো? ওই লোকোমোটিভ যে স্টেশন যায়, যে নতুন কোচ এনেছেন সেই কোচগুলো স্টেশন থেকে উপরে, এক্স্যাক্টলি উনি যে প্ল্যাটফর্মের যে হাইট, সেই হাইটের মধ্যে আমার লোকোমোটিভ ঢুকতে পারছে না, ওই লাইনেই তো আপনি চালাতে পারছেন না। তো
তো এখন কথা হচ্ছে আমরা ফিজিবিলিটি স্টাডি করছেন না, যে ডেমো ট্রেনের কথা বললো, নতুন এই যে আমার 3000 সিরিজের প্রায় 30টা আমরা লোকোমোটিভ নিয়ে আসলাম, সেটা সঠিকভাবে চালাতে পারছি না। এবং এই বিনিয়োগগুলি না করে যদি আমরা প্রযুক্তির পিছনে বিনিয়োগ করতাম, তা আমাদের এই যে সেকেলে প্রাগৈতিহাসিক সিগন্যালিং সিস্টেম, এখন আমরা ব্রিটিশ আমলের যে কালার লাইট সিগন্যাল সিস্টেম আছে, এখনও অনেক জায়গায় কালার লাইট সিগন্যাল সিস্টেম আছে। এখন আপনি কিছু দুর্ঘটনা হলেই পয়েন্টসম্যানের দোষ দিবেন, লাইন্সম্যানের, আর হলো লোকোমাস্টারের। তো লোকোমাস্টার যখন সে একটা লোকোমোটিভ চালাচ্ছে, বিভিন্ন সেকশনে যে দেখতে বিভিন্ন ধরনের সিগন্যাল সিস্টেম, সে তো বিভ্রান্তি হবে, এটাই তো স্বাভাবিক। তো এটাকে আপনি ইউনিফর্ম করার জন্য কী উদ্যোগ নিয়েছেন? বিনিয়োগ যে করলেন, এই বিনিয়োগটা কেন আপনি প্রযুক্তির পিছনে করলেন না? এরও অনেক প্রশ্ন আছে। এমনকি আমাদের স্বয়ং ঢাকা শহরের মধ্যে আমি দেখলাম এই যে মগবাজার, এফডিসির মোড়, কাউরান বাজার রেল ক্রসিংয়ে 15 দিন ধরে আপনার এই যে আমাদের যে লেভেল ক্রসিংগুলি আছে, আমরা অনেক সময় দুর্ঘটনা বলি গেটম্যান নাই, গেটম্যানের দোষ, অথচ ওইখানে আপনার যে মানে সংবাদটা আসলে স্টেশন মাস্টার পাঠায়, সেই আপনার টেলিফোনের লাইন নষ্ট, এবং ওই যে আপনার যে বেলটা থাকে সেই বেলটাও নষ্ট। যে 8 ঘন্টা ডিউটি করছে সে চাতক পাখির মতন তাকিয়ে আছে কখন ট্রেন আসবে, এমনকি কান পেতে রেলের উপরে শুনতে হয় যে রেল ভাইব্রেশন করছে কিনা, ট্রেন আসছে কিনা। মানে কি ভয়াবহ একটি আপনাদের কিংবা অবহেলার মধ্যে সেক্টরটা রয়েছে, কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এত গাড়ির চাপ এখানে। সেটা আমি বলছিলাম যে আপনি এফডিসির মোড়ে এখানে আবার এক্সপ্রেসওয়ে র‍্যাম নামিয়েছেন। যেমন আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আমি তো বললাম রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেট সমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন এরকম প্রকল্প চলছে 2007 থেকে, এবং দুটোরই শেষ হবে এই জুনের 30 তারিখে 24-এ। ফলে আপনি 24-এ জুনের পরে দেখবেন হয়তো অনেক আমূল পরিবর্তন চলে আসছে, মানে এক্স্যাক্টলি। তো সবকিছু মিলে আসলে আমি যেভাবে দেখছি যে অবকাঠামোর পিছনে বিনিয়োগ হয়েছে, কিন্তু আসলে প্রযুক্তির পিছনে বিনিয়োগ হয়নি, দক্ষ জনবলের পিছনে বিনিয়োগ হয়নি। আমার রেল এখন কেন হলো না, মানে সমস্যাটা হলো কোথায়? এই এতগুলো যে বড় বড় প্রজেক্ট কিংবা এই যে আপনি যেটা শেষ হচ্ছে যেটা উনি বললেন, তো এইগুলো নিয়ে পার্টিকুলার কিন্তু গেটম্যান এবং লেভেল ক্রসিং উন্নয়নের প্রকল্প। ধন্যবাদ। জনাব মোজাম্মেল হক চৌধুরী, রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে রেলে, ফলে ভাড়া বেড়ে গেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা শুনবো একটি বিরতির পরে। দর্শক, সালাম স্টিল কেমন বাংলাদেশ অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনা মুক্ত নিরাপদ রেলের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে সালাম স্টিলের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মোজাম্মেল হক চৌধুরী, রেলের টিকিটে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, এতে ভাড়া বেড়ে গেছে, কি যুক্তিতে রেলের রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হলো? বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে রেয়াতি সুবিধা এটা যদি আমরা দেখতে যাই, আসলে তারা ভাড়া বৃদ্ধি করেছিল 1992 সালে, তখন বিএনপি জোট সরকার ক্ষমতায় ছিল। আজ থেকে 32 বছর আগে রেল কতটুকু যাত্রী বান্ধব এতেই বোঝা যায়। 32 বছর আগে যে ভাড়াটি বৃদ্ধি করা হয়েছে, এটি তারা 2012 সালে এসে সেকশনাল রেয়াত প্রত্যাহার করলো, এবার আসি রেয়াত সুবিধাটা উঠাই নিল। রেলমন্ত্রী স্পষ্টত বারবার বলছেন যে আমরা ভাড়া বাড়াচ্ছি না। আমরা জাতীয় অধিকারের কর্মী হিসেবে আমরাও মাননীয় মন্ত্রীর বক্তব্যে আমরাও বিভ্রান্ত হচ্ছিলাম। মাননীয় মন্ত্রী যখন নিজেই বলেন আমরা ভাড়া বাড়াচ্ছি না, তখন আমরা মনে করি গণমাধ্যমে যে সমস্ত নিউজগুলো আসতেছে এগুলো নিশ্চয়ই হয়তো মিথ্যা নিউজ, ফেক নিউজ অথবা গুজব। এটা আমরা মনে করে আমরাও বিভ্রান্ত হচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা দেখতে পেলাম সত্যিকার অর্থে রেলের পক্ষ থেকে যখন বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো, তখন আমরা দেখলাম প্রতিটি আন্তনগর ট্রেনেই একসাথে ভাড়া বেড়ে গেল। এখন ভাড়া বাড়তে বাড়তে অবস্থাটা কোথায় আপনি দেখুন, যেটা 1992 সালে বাড়ানো বৃদ্ধি হয়েছে, এটা যদি শুধু আমরা একটা রুট দেখি, ঢাকা থেকে খুলনা যে রুটটি এখন নতুন চালু হয়েছে, ঢাকা খুলনা রুটে এসি বাসের এসি চেয়ারের ভাড়া 1200 টাকা, আর ঢাকা খুলনা রুটে এসি বিলাসবহুল বাসের টিকিটের দাম 900 টাকা। আপনি দেখবেন, আপনার এই প্রোগ্রামে যুক্ত হওয়ার আগে আমি একটা ভিডিও দেখছিলাম, কক্সবাজার ট্রেনে প্রায় 7টি বগি একজন যাত্রী ভিডিও করে দেখাচ্ছিলেন এখানে কি পরিমাণ সিট ফাঁকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম চলমান একটি ট্রেনে 5 থেকে 6 জন করে এক একটা বগিতে যাত্রী আছেন,
আর বাকি আসনগুলো ফাঁকা। আসলে আমরা বাংলাদেশ বিমানও কিন্তু এটা দেখছি এখন, তারা বিশাল একটা লসের অঙ্ক আমাদেরকে দেখাচ্ছে, রেলও কিন্তু এটা দেখায়, কিন্তু রেল যাত্রী ধরবে কিভাবে তার কিন্তু কোনো পলিসি তাদের কাছে নাই। গত 14 বছরে 94,000 কোটি টাকা বিনিয়োগের কথা আপনি নিজেও বলেছেন। এখন ব্যাপারটা হলো যে যদি আমাকে ব্যবসায়িক চিন্তা করতে হয়, তারা যেহেতু ব্যবসায়িক কথা বলছেন, অর্থাৎ তারা লোকসান কমানোর কথা বলছেন, লাভ লোকসানের কথা যখন আসে, তখন সরকারের পক্ষ থেকে যদি এখানে 100 টাকা বিনিয়োগ করে তাকে 1000 টাকা ব্যবসা করতে হবে মাস শেষে। এখন 1000 টাকা যদি বিনিয়োগ করে তাকে মাস শেষে লাখ টাকার ব্যবসা করতে হবে। এখন যেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়, এখানে লাখো কোটি টাকার ব্যবসা করতে হবে। কিন্তু একটি স্টেশন যখন 50 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়, ওই স্টেশনে যদি 50 থেকে 60 জন যাত্রী প্রতিদিন যাতায়াত করে, তাহলে স্বভাবতই বোঝা যায় এখানে আসলে ব্যবসাটা কি হচ্ছে। এখন ব্যবসা করার জন্য আসলে তো পলিসি দরকার, কিন্তু বাংলাদেশ রেলওয়েকে সরকার যে পরিমাণে টাকা পয়সা দিচ্ছে, সরকারের যে আশা আকাঙ্ক্ষা যে রেলকে গণমুখী করা, গণমানুষের কাছে রেল সেবা পৌঁছে দেওয়া, সেই নিয়তে সরকার টাকা দিচ্ছে, কিন্তু আসলে এই টাকাগুলো সঠিকভাবে পরিচালনা করার মতো জ্ঞান বুদ্ধি বা মেকানিজম তাদের এই যে যারা পরিচালনা করছেন, যারা রেল চালাচ্ছেন, তাদের মাথায় আছে এমনটি আমাদের মনে হয় না। কেননা আমরা এজ এ যাত্রী হিসেবে আমি সহজে টিকিটটা পেতে চাই, সহজে টিকিট পেলে আমি অন্য ট্রান্সপোর্ট ছেড়ে ট্রেনে আসব, সেই অফারটি রেল কর্তৃপক্ষ লুফে নিতে পাচ্ছেন না। অর্থাৎ স্টেশনে যাত্রী যেতে পাচ্ছেন না, সঠিকভাবে টিকিট পাচ্ছেন না, হয়রানি মুক্তভাবে টিকিট পাচ্ছেন না। অন্যদিকে আমরা এখন রেয়াতি সুবিধা প্রত্যাহারের ফলে যেটা দেখতে পাচ্ছি, প্রায় আমরা দেখেছি অধিকাংশ রোডে বা বেশিরভাগ রোডে বাসের ভাড়া রেলের ভাড়া সমান হয়ে গেছে, আবার কোথাও কোথাও বাসের চেয়ে রেলের ভাড়া বেশি হয়ে গেছে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি বাসের যে বিশাল বড় নেটওয়ার্ক, সরকার চাচ্ছিলেন দুর্ঘটনার ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রেলমুখী করা, অর্থাৎ নিরাপদ এবং সাশ্রয়ী বাহনের দিকে নিয়ে আসা। এখন সাশ্রয়ী বাহন রেল কর্তৃপক্ষ যখন এটা তারা যখন এখানে কি আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন নাকি? আমরা কিন্তু পরিবহন মালিকদের অনেক রকম ষড়যন্ত্র, অনেক রকম চাপের কথা অনেক সময় শুনেছি, কিংবা এটা কি লোকসান কমানোর জন্য ভাড়া বাড়ানো হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্য এখানে রয়েছে? আমি মাননীয় রেলপথ মন্ত্রীর বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনছিলাম, যে যেদিন রেয়াতি সুবিধা প্রত্যাহার হবে ঠিক কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী বিভিন্ন টেলিভিশনে ইন্টারভিউ দেওয়ার সময় একটা বক্তব্য দিচ্ছিলেন, আমরা বাসের কাছাকাছি আসতে চাই। আসলে রেল তো আসলে বাসের প্রতিযোগী হতে পারে না। রেল সাধারণ মানুষের বাহন, গণমানুষের বাহন, এবং রেল একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা, এবং জনগণের অর্থে পরিচালিত, জনগণের সুযোগ সুবিধা নির্ধারণ করবে, জনগণকে ভর্তুকি সুবিধা দিয়ে রেল পরিচালনা করবে এমন একটি প্রতিষ্ঠান। আমি কিছুদিন আগে এই যে ভারত থেকে আসার পথে এই টিকিটটাতে আমি ক্যালকাটা থেকে আমাদের বর্ডারে আসলাম। এখানে দেখুন 80 কিলোমিটারের ভাড়া মাত্র 20 টাকা, অর্থাৎ শিয়ালদহ রেল স্টেশন থেকে বনগাঁও রেল স্টেশন পর্যন্ত 80 কিলোমিটারের ভাড়া 20 টাকা। কিন্তু আমাদের দেশে এখন যে ইয়াটা বসানো হয়েছে, এই যে মানে আপনার প্রাইভেট বাসের মতো রেট করার একটা প্রবণতা শুরু হয়েছে টিকিট বিক্রি করার জন্য, সেখানে কমিশন দিতে হবে 20 টাকা। 80 কিলোমিটার আমাকে ভ্রমণ সুবিধা দেয় 20 টাকায়, আর আমাকে একটা টিকিট কাটতে 20 টাকা সহজ.com কে কমিশন দিতে হয়। তাহলে আমরা কোথায় আছি এইটা কিন্তু সহজেই অনুমান করা যায়। আমি এই যে ইয়া থেকে আজমির থেকে ইয়াতে আসলাম, শিয়ালদা আসলাম, এই টিকিটটা এটা হলো একটা প্রথম শ্রেণী বাস, নন এসি বাসে 690 টাকা মাত্র ভাড়া নিয়েছে, যেখানে 1666 কিলোমিটার দূরত্বে। এটা বাংলাদেশে কি কল্পনা করা যায়? এটা আসলে এখন যে বিষয়টি আমাদের কাছে জরুরি, সেটা হলো যে আমরা আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে।
আন্তর্জাতিক বাজার থেকে এক্সপার্ট নিয়ে রেল পরিচালনা করতে হবে, তার কোনো বিকল্প আমরা দেখি না। কারণ রেলে এখনো পর্যন্ত এত লাখো কোটি টাকা বিনিয়োগের পরেও এখনো কোনো আইটি সেক্টর গড়ে ওঠেনি। এখনো পর্যন্ত আমরা হাতে সিগন্যালিং পদ্ধতি চালু রেখেছি, যেমনটি আমরা হাতে আমরা সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করি, ঠিক তেমনি করে ম্যানুয়াল পদ্ধতিতে আমাদের এই যে রেলও সিগন্যালিং পদ্ধতি চালু আছে। অথচ আধুনিক বিশ্ব কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগে কোনো টেকনোলজি নাই, বিনিয়োগে কোনো ডিজিটাল পদ্ধতির প্রয়োগ নাই। ফলে আমরা যেটা দেখি, আমরা শুধুমাত্র একটা বিষয়ের উপরে বলি, সেটা হলো যে আমাদের জনবল সংকট। আসলে যে জনবলগুলো আছে তাদের প্রভূত জ্ঞান বুদ্ধি আছে কিনা, তাদেরকে ঠিক ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আপনার কাছে পরে আমি আবার আসবো। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এম সালাউদ্দিন। আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি জনাব আব্দুল হক আপনার কাছে। আব্দুল হক, এই যে রেল দুর্ঘটনা বেড়ে যাওয়ার পেছনে দায়টা আসলে কার বলে আপনি মনে করেন? এবং এই যে মানে যেখানে পৃথিবীর সব জায়গায় রেল উন্নত হচ্ছে, আরও দ্রুত গতিতে যাচ্ছে, রেলের কমিউনিকেশন আরও ভালো হচ্ছে, সেখানে আমাদের মানে রেলের এখন এমন একটি অবস্থা হয়েছে যে আপনার প্রাইভেট মানে এই যে বাস সার্ভিসগুলো, এটার সাথে যেন রেল ভাড়ায় প্রতিযোগিতায় নেমেছে এবং রীতিমতো আপনার একটি অনিরাপদ, যেখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাহন হয় রেল, সেখানে আমাদের অনিরাপদ বাহনে পরিণত হচ্ছে রেলের কারণ কি? অনেক ধন্যবাদ আপনাকে এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় আনার জন্য। আমি দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে বলবো যে বহুদিন যাবৎ আমি পরিবহন ব্যবসায় জড়িত আছি, বিশেষ করে আমরা গাড়ির ব্যবসা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রেলের বলতে পারেন যে রেল রক্ষার আন্দোলনে করেছি লিটারেলি। মনে আছে যখন রেলকে প্রায় তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন এডিবির উদ্যোগে যে মিটিং হয়েছে সেখানে আমি পুরো দিন ছিলাম শুধুমাত্র রেলের সমর্থন করার জন্য, যে রেলকে বাদ দিয়ে ট্রান্সপোর্ট হবে না। তখন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব, তিনি বলছেন যে তুমি তো গাড়ি ব্যবসা করো, রেলের জন্য তোমার এই এত মায়ের কারণ কি? আমি স্যার অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টকে দেখেছি জাপানের মতো দেশে তারা কিন্তু সবচেয়ে বেশি গাড়ি উৎপাদন করে, কিন্তু তাদের এখানে রেল সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং রেলটার হলো মাস ট্রান্সপোর্টেশন, কস্ট ইফেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সবটার জন্য রেল ভীষণভাবে দরকারি। সেজন্য আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালি শিল্পোন্নত হতে চাই, জনগণের জীবনের সাথে কয়েকটা জিনিস জড়িত, যেমন শিক্ষা, দীক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পরিবহন। সেই পরিবহনের মধ্যে একটা মাস মানে ব্যাপক লোক যাতায়াত করতে পারে, যেটা যেমন আমাদের পাশে পশ্চিমবঙ্গে আপনি যেটা মোজাম্মেল চৌধুরী সাহেব বললেন যে 20 টাকা দিয়ে আপনি বেনাপোল থেকে কলকাতা যেতে পারেন 80 কিলোমিটার। তারা কিন্তু কলকাতা থেকে প্রতিদিন কোটি লোক বাইরে থেকে আসে এবং এরকম 20 টাকা 25 টাকা ভাড়া দিয়ে আসছে। কোটিখানেক লোক প্রতিদিন কলকাতায় আসছে এবং কাজ করে সন্ধ্যা সময় আমি যে জিনিসটা বলবো সেটা হলো যে এবং তারা মান্থলি টিকিটও কাটে। আপনি এখানে একটু ইতিহাসে যেতে হবে। আপনি দেখেন রেল যখন শুরু হয় তখন ব্রিটিশরা রেল করেছিল আসাম বেঙ্গল রেলের এই অঞ্চলে, যেটা আসাম থেকে বেঙ্গল হয়ে আমাদের চট্টগ্রাম এবং ওদিকে চাঁদপুরে যেত এবং সেখান থেকে আবার মাল্টি মডেল ছিল। আর তাদেরই RS রিভার স্টিমার কোম্পানি, সে স্টিমারে করে তারা যেত গোয়ালনদী থেকে আবার ট্রেনে চলে যেত কলকাতা, বিয়ন, দিল্লি থেকে। এই যে টোটাল ইন্ডিয়াতে রেল একটা মাল্টি, 65 সালের পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ পর্যন্ত কিন্তু এগুলো চালু ছিল রেল। হ্যাঁ, এবং এখানকার রেল পাস দিয়ে রেল স্টাফরা এখনও ইন্ডিয়াতে কিন্তু ভাড়া যাতায়াত করতে পারে। প্রকাণ্ড একটা প্ল্যানের মধ্যে এই জিনিসটা চলতো এবং রেলের সার্ভিস, আমি নিজে যখন চাকরি করতাম পাকিস্তান আমলে, তখন আমরা উল্কায় চড়ে লাকসাম থেকে চট্টগ্রাম যেতাম, কীরকম ইন্টার ক্লাসে চড়তাম, এর বেশি চড়তে পারতাম না, তাতেও কিন্তু সার্ভিস এফিসিয়েন্সি অনেক ছিল। 71 সালে যুদ্ধের সময় রেলের যে ভয়াবহ ক্ষতি হয়, একটু করে ব্যাকগ্রাউন্ডটা বলছি এই জন্য যে রেলের দক্ষ জনবলটা ছিল অলমোস্ট পুরোপুরি বিহারি লোকদের হাতে। বিহার অঞ্চলের লোকেরা রেল পরিচালনা করত, যেটা ওইদিকে দক্ষিণ ভারতে করে কেরালা, তারপরে তামিলনাড়ু, এদিকার লোকেরা, তারপরে আরও কয়েকটা রাজ্যে ওই নিম্ন আয়ের লোকেরা করে থাকে।
71 সালে যে রেলের যে ক্ষতিটা হয়েছে, আমার মনে হয় রেল এখনো পর্যন্ত সেই ক্ষতিটা সামলে উঠতে পারে নাই, বিশেষ করে দক্ষ জনবলের ক্ষেত্রে। তারপরে পরবর্তী সময় পলিটিক্যালি আমি বর্তমান সরকারকে একটা জায়গায় সাধুবাদ দিতে হয় যে তারা ব্যাপক বিনিয়োগ করেছে। শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আমি বলবো এই বিনিয়োগটা হয়েছে, এবং এই বিনিয়োগটার কারণে যখন রেলের বগিগুলো আগে হতদরিদ্র ছিল, এখন বইগুলো দেখলে ভালো লাগে যে অ্যাটলিস্ট রেল একটা চড়ার মতো ইত্যাকার, রং ভালো, ভিতরে সিট ইত্যাকার। কিন্তু এটা যে একটা বাণিজ্য, এটা যে একটা ইকোনমি আছে, এটা যে একটা ইঞ্জিনিয়ারিং আছে, এই জায়গাগুলো যেটা ইঞ্জিনিয়ার সাহেবরা বলছিলেন, টোটালি গিয়ে দেখা যাচ্ছে বিজনেস লাইক, আপনি যেটা বিমানের মধ্যেও নাই। কিন্তু দেন এগেন এই কথাটা বলবো যে যে সরকার এত বিনিয়োগ করলো, যে জন্য সাধুবাদ দেওয়া দরকার, একই সরকার কিন্তু এখানে গভর্নেন্সের জায়গায় আমি বলবো মারাত্মকভাবেই তারা পেছনে পড়ে আছে। এবং এটা কেন আছে, এটা অনেক হয়তো ঐতিহাসিক কারণ আছে, অনেকে অনেক কিছু বলবেন। রেলমন্ত্রী মহোদয় বলেছেন, উনি নতুন জয়েন করেছেন, তাকে তিনি বলেছেন যে এটা এটা তো অবশ্যই দক্ষতার অভাব, কিন্তু পাশাপাশি যে মারাত্মক রকমের পরিকল্পনা, ম্যানেজমেন্ট এবং সার্বিকভাবে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ওভারকাম করার বড় চেষ্টা কি, আপনি যেটা একটু আগে দাদা বলছিলেন, কি ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে আপনি টেম্পোরারি ভাড়াটে লোক রেখে এত গুরুত্বপূর্ণ পয়েন্ট মতো কাজ করাচ্ছেন। এখন রেলের অনেক ক্ষতি হচ্ছে এবং রেল লোকসান দিচ্ছে ভীষণভাবে। রেল কিন্তু কমার্শিয়ালি কী চিন্তা করেছে, যেমন আমি আপনাকে বলি, আমি একসময় যে গাড়ি আমদানি করে চট্টগ্রাম থেকে কোচে করে গাড়িগুলো আনতাম, একটা কোচে আমরা 3টা কি 4টা নাকি 5টা গাড়ি নিতে পারতাম, খুব সহজ ছিল। হঠাৎ করে তারা 4,000 টাকা থেকে সেরে করে ফেললো 12,000 টাকা, মানে 10% 20% করলো। আমরা পরে আনা বন্ধ করে দিলাম, তারা ওই সিস্টেমটাই তুলে দিল। তার মানে তারা এই বিজনেস চায় না। এবং কন্টেনার পরিবহনে রেল কিন্তু সবচেয়ে বেশি লাভ করতে পারত, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারত কার্গোকেও। আপনি চীনে, আমি এখন থেকে 40 বছর আগের কথা বলছি, যখন কার্গো ট্রেন ছিল প্রতি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর পর, প্যাসেঞ্জার ট্রেন সারাদিনে একটা দুটো ছিল না, কারণ তারা জনগণের মুভমেন্টটাকে কন্ট্রোল করতো, যে নিম্ন অঞ্চলে আমরা যেন পূর্বের দিকে বেশি না আসে, প্রচন্ড রকমের অসুবিধা করতে পারে, সেই জন্য প্রচন্ড কঠোরভাবে একটা প্ল্যাটফর্ম, তার জন্য তারা প্যাসেঞ্জার ট্রেনই কমে রাখছিল। কিন্তু তারা পণ্যের জন্য কিন্তু মানে পণ্য কিভাবে ট্রেন চলতো, যেখানে আপনার চালাতে যেতে 8 ঘন্টা লাগতো, এখন সেখানে এক্সপ্রেসে করছে 1 ঘন্টা যাওয়া যায়। চীনে তো এটা আমি বলবো পৃথিবীর ইতিহাসে বিপ্লব ঘটে, যতটুকু এগিয়েছে চীন কিন্তু বিগত 40 বছরের তার চেয়ে বেশি এগিয়েছে। এনিওয়ে, আমি একজন ব্যবসায়ী হিসেবে যেটা বলবো যে ট্রেন অনেক একটা আধুনিক এবং অত্যন্ত নির্ভরশীলতা। এমনকি দেখেন আমাদের যে সাংবাদিক মহোদয় এখানে আছেন, প্রত্যেকে রিপোর্ট করে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা। ট্রেন তো লাইনে চলে, কি করে ট্রেন ট্রাককে ধাক্কা দিতে পারে কিংবা বাসকে ধাক্কা দিতে পারে? তার মানে বাস গিয়ে অ্যাক্সিডেন্টটা কে করছে? হু ইজ দি কজ অফ অ্যাক্সিডেন্ট? ট্রেন অথবা বাস? হ্যাঁ, কে করছে? বাস তো গিয়ে ট্রেন লাইনের উপরে উঠতেছে। তার মানে ট্রেনের ব্যাপারে অনেক মিসনোমার আছে, কিন্তু ট্রেন ভীষণভাবে দরকার, ট্রেনের ইনভেস্টমেন্টটাও অনেক ভালো, কিন্তু এর মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেমো ট্রেন করে। একটা জিনিস কি জানেন, আমরা দেখতে পাচ্ছি জবাবদিহিতার অভাব, যেটা এখানে আলোচকরা বলছেন। জবাবদিহিতার অভাবের কারণে প্রকল্প প্রীতি, অপ্রয়োজনীয় পারচেজ, খালি প্রকল্প পরে মেনটেন্স কি হবে এবং এটা মেনটেন করা যাবে কিনা। বাংলাদেশ কিন্তু এই প্রকল্প প্রেমেই সম্ভবত আমরা মারাত্মকভাবে হয়তো একটা বিপর্যয়ের দিকে চলে যাচ্ছি, কারণ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নাই, তারপর জনগণের কল্যাণ, জনগণের কাছে জবাবদিহিতা, এসবের কোনো বালাই নাই, এবং কে কীভাবে ব্যয় করছে টোটাল ট্রেনের। আমার কাছে মনে হচ্ছে আমরা বোধহয় ম্যানেজ করতে পারছি না। আমি এটা বলবো না যে টোটালি ফেল করে গেছি, বাট ম্যানেজমেন্টের যে মারাত্মক রকমের ঘাটতি এখানে আছে, এর কোনো মানে আপনার কাছে পরে আমি আবার আসবো। অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, রেলে বিনিয়োগ হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না, উল্টো গতি কমছে, সেবা কমছে, ভাড়া বাড়ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশে বেশ কয়েক যুগ থেকে যে কথাটি প্রচলিত আছে সেটি হচ্ছে মেগা প্রজেক্ট, মেগা চুরি। রেল তার অন্যতম শিকার। আমরা স্বাধীনতার পূর্বে শুনতাম রেল মানে একটা যাত্রী সেবার বিষয়, আর এখন এটা বাণিজ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেলে যাত্রীটা ছিল সেবা দেওয়ার ব্যাপার, আর মুনাফার ব্যাপারটা পণ্য পরিবহনে। এখন ঠিক বিপরীত হয়েছে। রেলের লোকসান কমানোর জন্য
যাত্রীদের যে পরিবহন ভাড়া যেটা সেটা বৃদ্ধি করা হয় এবং নানা রকম সুযোগ সুবিধা এটা প্রত্যাহার করা হয়। আর পরিবহনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। অথচ ব্রিটিশ আমল থেকে আমরা আমাদের যে 2900 কিলোমিটার যে রেল লাইন তার 2700 কিলোমিটার আমরা কিন্তু পেয়েছি ফ্রি। জি, সেই পাওয়ার পরও আজকে রেল অনেক পিছিয়ে গেছে। আমরা ভারতের অনেক উদাহরণ দিই, ভারতকে আমরা অনেক ক্ষেত্রে ফলো করার চেষ্টা করি। সেখানে রেল লাইন আমাদের পূর্ববর্তী একজন আলোচক বলেছেন যে ভাড়া এবং প্রতি বছর তার কয়েকশো কিলোমিটার রেল লাইন বাড়ছে এবং ভারতের যাত্রী সেবাতে শুরু করে সেটা একটা লাভজনক এবং সেবার অর্থেই আছে। আমাদের ঠিক বিপরীত। এখন বিনিয়োগের যে বিষয়টা আসছি সেটা হচ্ছে বিনিয়োগ করা হয়েছে, সেটা লাভ কিভাবে হবে? এই কারণেই হবে না। আমাদের এখানে রেল নতুন করে যে রেল লাইনটা হয়েছে 2000 থেকে গুমদুম পর্যন্ত, সেখানে প্রাক্কলন ব্যয় প্রথমে ধরা হয়েছিল পার কিলোমিটারে 128 কোটি টাকা। সেটা পৃথিবীতে কোনো নজির নেই এই ধরনের রেল লাইনে, সেটা নজির নেই। সর্বকালের সর্বোচ্চ ব্যয় করার পরও সেটা প্রথম বৃষ্টিতে সেটা রেল লাইন বেশিরভাগ একটা বিশাল অংশ এটা কোথায় নাই হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গেছে, রেল যেটা মাটি সরে গেছে পুরোটাই। তাহলে এরকম একটা আধুনিক যুগে কাজ করার ক্ষেত্রে আমাদের বাইরের প্রযুক্তি এখানকার প্রযুক্তি এরকম হচ্ছে কেন? এই যে চুরির ব্যাপারটা, দুর্নীতি অনিয়মের ব্যাপারটা, এবং বাংলাদেশের রেলওয়ে যে সম্পদ বলা হয় যে সারা বিশাল একটা চট্টগ্রামের মতো ডিস্ট্রিক্টের সব ভূ সম্পত্তি আছে রেলওয়ের। চট্টগ্রাম নগরে বোধহয় 1/3 বেশি সম্পত্তি রেলওয়ের। সেটা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। সেটা মালিক কারা? সেগুলো কি এখনো রেলের আছে নাকি হাতছাড়া অলরেডি হয়ে গেছে? এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের বেশিরভাগ হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা তারাই মালিক। 10 টাকা রেলওয়ের ফান্ডে জমা দিচ্ছে আর 10,000 টাকা ওরাই নিচ্ছে। সমস্ত দিক থেকে যে বিষয়টা হচ্ছে, যেমন বিনিয়োগের ক্ষেত্রে স্টেশনগুলো আমরা নান্দনিক করছি, শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু রেল লাইনে পাথর নেই। এখন স্টেশন নান্দনিকতার গুরুত্বপূর্ণ না রেল লাইনটা ঠিক রাখার জন্য পাথরটা গুরুত্বপূর্ণ ছিল? এবং এটা হচ্ছে তাপের কারণে, উত্তাপ দেশের তাপদাহের কারণে রেল লাইন বাঁকা হচ্ছে, হিটের কারণে। কত 42 ডিগ্রিতে রেল লাইনের মতো এটা সবচেয়ে এটা উন্নত মানের লোহা কি এটা বাঁকা হয়ে যেতে পারে? তাহলে ব্রিটিশ আমলে যে রেল লাইন সেটা বাঁকা হচ্ছে না। এখন যে আধুনিক রেল লাইন বসানো হচ্ছে নতুন করে প্রযুক্তিবিদরা, সেটা বাঁকা হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকার একটা রেল লাইন, এগুলো যেটা আপনার আগের একটা আলোচনায় আসছিল, সেটা হচ্ছে 400 কোটি টাকা শুধুমাত্র পরিকল্পনার ভুলের কারণে রেলওয়ে স্বীকার করেছে। এইভাবে যে হরিলুট হচ্ছে সর্বত্র। রেলওয়ে যখন টেন্ডার হয় চট্টগ্রামে, এটা সারা দেশে একটা আলোচিত, অনেকদিন আলোচিত বিষয় ছিল, কয়েকজন মারা গিয়েছে এবং শীর্ষ সন্ত্রাসীরা রেলওয়ের টেন্ডার গুলো নিয়ন্ত্রণ করে। তাহলে সমস্ত দিকে একটা রাষ্ট্রযন্ত্রের সাথে যদি যে সন্ত্রাসীদের সাথে রাষ্ট্রযন্ত্র, সরকার কিংবা রেলওয়ে প্রশাসন যদি পেরে না উঠে, তাহলে এটা কার সমালোচনা কি করব? জি, একটু আগে আমার একটা সম্মানিত আলোচক বলেছেন যে খুলনা যাওয়া যে ভাড়াটা, একই কথা চট্টগ্রাম ক্ষেত্রে একই অবস্থা। তো সর্বক্ষেত্রে যেটা সাশ্রয়ী নিরাপদ পরিবহন করার কথা, সেটা এখন হয়ে গেছে বিপজ্জনক একটা পরিবহন, এবং সাশ্রয়ী হওয়ার পরিবর্তে এটা ব্যয়বহুল পরিবহন হচ্ছে। এটাতে আর যে রেল লাইনে যে ব্যয়, সেটা নির্বাহ করার জন্য টিকিটের উপর, ভাড়ার উপর প্রেসার দেওয়া হচ্ছে বা যুক্তি দেখানো হচ্ছে। আমার এই যে বাস পরিবহনের ক্ষেত্রে যে রোডের যে ব্যয়টা হয়, 4 লেন 6 লেন 8 লেনে যে ব্যয় হয়, সেটা কি যাত্রীর ভাড়ার উপর নির্ধারণ করা হচ্ছে না বাস যারা মালিক তাদের নিকট থেকে নেওয়া হচ্ছে? তাদেরকে এক্সট্রা কোনো ট্যাক্স বসানো হচ্ছে? যদি এই আমাদের হাইওয়েগুলোতে গাড়ির উপর এক্সট্রা ট্যাক্স বসানো না হয়, আমি বসাতে বলছি না, তাহলে রেল লাইনের যে ব্যয় সেটা টিকিটের উপর কেন আসবে? এরকম একটা মানুষ চিন্তা করতেছে যে আমি এসি বাসে যাওয়ার চাই, যদি রেলের টিকিটের খরচ বেশি হয়, সেটা তো হওয়ার কথা না, 1/3 1/4 হওয়ার কথা। তাহলে সর্বক্ষেত্রে এরকম দুর্নীতি, অনিয়ম, পরিকল্পনার ঘাটতি, দেশপ্রেমের ঘাটতি, জবাবদিহিতা না থাকা, এরকম একটি পরিস্থিতির শিকার হচ্ছে বাংলাদেশ রেল। জি, ধন্যবাদ আপনাকে। পরে আমি আবার আসবো জনাব সালাউদ্দিন। সারা বিশ্বে রেল হচ্ছে সবচেয়ে নিরাপদ বাহন, কিন্তু বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহনে পরিণত হচ্ছে রেল।
প্রায় প্রতিদিন লাইনচ্যুতি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আপনাদের ফাইন্ডিংসটা কি? কেন রেল এমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠল? ধন্যবাদ। শুভরাত্রি। আসলে বাংলাদেশ রেলওয়েতে সাম্প্রতিককালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং সেগুলো কারণ বিশ্লেষণ কার্যক্রম চলমান আছে, এবং সেই প্রেক্ষিতে আগামীকাল মাননীয় মন্ত্রী মহোদয় রেলের সর্বস্তরের কর্মকর্তাদের সাথে মিটিং করে এই বিষয়ে করণীয় নির্ধারণের জন্য একটা সভা আহ্বান করেছেন। এখন দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত। আমরা চেষ্টা করি দুর্ঘটনা যতটা কম পর্যায়ে নিয়ে আসা যায়, সেই চেষ্টা আমাদের থাকে। এখন বিষয় হলো যে আমাদের, যদি আপনি 10 বছর বা 15 বছর পূর্বের তুলনামূলক একটা স্টেটমেন্টে যান, সেক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশ রেলওয়েতে দুর্ঘটনার প্রবণতা কমে এসেছে। তবে আপনি খুব সঠিকভাবেই বলেছেন যে ইদানিং গত প্রায় 1 মাস বেশ কয়েকটি পরপর দুর্ঘটনা ঘটেছে, এবং যেই কারণে আমরাও উদ্বিগ্ন। এই প্রেক্ষিতে আমাদের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে একটা নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে সকল আমাদের কন্ট্রোলের মাধ্যমে, রেলওয়ে কন্ট্রোলের মাধ্যমে, যে প্রতিটা কন্ট্রোল অফিস থেকে প্রতিটা ট্রেনের মুভমেন্ট মনিটরিং করতে হবে। এটা আমরা করি, তারপরেও যাতে এটা 100% করা হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেসব ক্ষেত্রে আমরা ক্রসিং গুলা করি, ক্রসিং সিঙ্গেল লাইনে যখন 2টা ট্রেন আমরা মুখোমুখি ক্রস করি, সেই ক্ষেত্রে যাতে একটা ট্রেনকে একটা স্টেশন ঢুকা কনফার্ম হওয়ার পর আরেকটা চালানো হয়, সেই বিষয়ে কন্ট্রোল থেকে সরাসরি মনিটরিং এর জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। জি, এর পাশাপাশি আমাদের প্রতিটা ট্রেনের ছাড়ার পূর্বে প্রতিটা কোচের ফিটনেসের বিষয়ে ট্রেন এক্সামিনারগণ সার্টিফিকেট দেন। সেই বিষয়টা যাতে যথাযথভাবে করা হয় সেটা মনিটরিং করা, এবং কর্মকর্তারা যাতে সেটা মনিটরিং করেন সে বিষয়েও নির্দেশনা জারি করা হয়েছে। এর পাশাপাশি আপনি জানেন যে রেলওয়ে তো 3000 কিলোমিটার একটা লম্বা সেকশন জুড়ে রেলের অবস্থান। সেই প্রেক্ষিতে আমাদের এই রেল লাইনগুলোর নিরাপত্তা বিধান করা একটু কঠিন, কিন্তু সেই জন্যই আমাদের প্রতিটা সেকশন ওয়াইজ PWI বলি আমরা, পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর, তারা রয়েছেন এবং তাদেরকে সার্বক্ষণিক এই লাইনগুলা টহল করা। আমাদের তো জিআরপি ছিল, রেলের নিজস্ব পুলিশ ছিল। আমি রেলওয়ের জিআরপি সেখানে যে অনিয়ম বা অব্যবস্থানা সেই বিষয়ে ইয়ে করবে, আর যেটা রেল লাইনের নিরাপত্তা সেটা রেলওয়ে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরগণ এবং তাদের সহকর্মীবৃন্দ এটা নিশ্চিত করেন। এটা আপনার বক্তব্যের প্রেক্ষিতে একটু করলাম। এর পাশাপাশি আমাদের সম্মানিত আলোচকগণের আলোচনায় এসেছে যে হ্যাঁ, কিছু আমাদের মানে খুব প্রশিক্ষিত নয় এরকম কিছু কর্মচারী আমরা বিভিন্ন জায়গায় কাজ করে কর্মচারী স্বল্পতার কারণে। এদেরকেও আমাদের ট্রাফিক ইন্সপেক্টর বা ইন্সপেক্টরদেরকে দিয়ে যাতে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। এখানে প্রশ্ন এসছে যে আপনার পয়েন্টম্যানের মতো এত গুরুত্বপূর্ণ, এত স্পষ্টকাতর একটি জায়গায় কেন আপনি মানে ফ্রিল্যান্সিং করা হচ্ছে, কেন বাইরে থেকে লোক ভাড়া করা হচ্ছে, চুক্তিভিত্তি লোক নেওয়া হচ্ছে, যেটা এত গুরুত্বপূর্ণ একটি জায়গা? এটা আমাদের আগে এখানে কিন্তু টিএলআর পয়েন্টসম্যানরা কাজ করেছেন, পূর্বও করেছেন, শূন্য পদের বিপরীতে। যে এখানে আমার রেভিনিউর পোস্টেড নাই পয়েন্টসম্যান, সেই ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে টিএলআর পয়েন্টসম্যান কাজ করেছেন। তারা কিন্তু পুরোপুরি অদক্ষ নন, কারণ আমরা যখন তাকে রিক্রুট করি তারপর তার জন্য কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যদিও এটা খুব পর্যাপ্ত আমি বলবো না, কিন্তু 7 দিনের একটা প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এই পয়েন্টটা কিভাবে সেট করতে হবে এবং সেখানে কি কার্যক্রম তার করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। আমাদের ইন্সপেক্টর দেন এবং সেটা কনফার্ম করার পরে তাকে কাজকর্মে নিয়োজিত করা হয়। এখন হিউম্যান ফেলিউর কোনো ক্ষেত্রে ঘটে যায়, সেই ক্ষেত্রে আসলে এই যে তাদের প্রশিক্ষণটা নির্দিষ্ট মেয়াদ
পরপর যদি আমরা চালাতে পারি সেক্ষেত্রে হয়তো আমরা আরেকটু আউটপুট পাবো, আরেকটু ইয়ে হবো। এবং আমাদের আসলে সর্বক্ষেত্রে সর্বসময় প্রচেষ্টা থাকে যে নিরাপত্তার সহিত ট্রেন পরিচালনা করা। আমাদের প্রথম উদ্দেশ্যই থাকে আমরা নিরাপদ ট্রেন পরিচালনা করব, যাত্রী নিরাপত্তা। আপনাদের উদ্দেশ্য যদি সেটা হয় তাহলে পরে আজকে আমরা কি দেখছি, আজকে যে আপনার মানে এভরি আদার ডে আপনার কোথাও না কোথাও আপনার ট্রেন লাইনচ্যুত হচ্ছে, আপনার সিগন্যাল ম্যানের ভুলের কারণে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, প্রাণহানি ঘটছে। এটা তো আসলে আপনারা যেটা বলছেন সেটার সাথে সাংঘর্ষিক, সেটা তো আপনাদের কথার সাথে মিলছে না। এবং গত 14 বছর রেল খাতে প্রায় 1.5 লাখ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকাগুলো আসলে কি কাজে লেগেছে? তারপরেও কেন এখনো 36% লাইন ঝুঁকিপূর্ণ, 65% রেলের ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ? বিনিয়োগের টাকা আসলে গেছে কোথায়? না, বিনিয়োগের টাকা অবশ্যই বিনিয়োগ হয়েছে, টাকা বিনিয়োগ হয়েছে। আপনারা দেখছেন যে আমরা চিটাগং টু কক্সবাজার নতুন ট্রেন পরিচালনা করছি, এখন ঢাকা থেকে কক্সবাজার ট্রেন পরিচালনা করছি। তার মানে চিটাগং থেকে কক্সবাজার আমরা 100 কিলোমিটার নতুন রেল লাইন চালু করেছি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন শহরে এখন ঢাকা থেকে প্রতিদিন কয়েক হাজার লোক ট্রেন যোগে যেতে পারছেন। আমাদের ঢাকা টু যশোর 169 কিলোমিটার নতুন রেল লাইন স্থাপন হচ্ছে, যার ভাঙ্গা পর্যন্ত অলরেডি কমপ্লিট হয়েছে এবং সেখান দিয়ে আমরা ট্রেন পরিচালনা করছি। এবং আমাদের সম্মানিত আলোচকদের আলোচনায় এসেছে যে আপনার খুলনা, ঢাকা টু খুলনা ট্রেনটা রাজবাড়ী হয়ে যাবে। এখানে একটু তথ্যগত আমার মনে একটু ইয়ে আছে, কিছু ট্রেন আসবে রাজবাড়ী হয়ে, কিছু ট্রেন আসবে, তবে ঢাকা টু খুলনা যে ট্রেনগুলা এবং যশোরের ট্রেনগুলা সেটা কিন্তু ঢাকা টু ভাঙ্গা হয়ে যশোর হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যশোর পর্যন্ত তার দূরত্ব হবে 169 কিলোমিটার। মানে চলে যেতে পারবো ঢাকা থেকে 2 ঘন্টায় যশোর চলে যেতে পারবো এবং হাইস্ট 2.5 ঘন্টা। কয়েকটা ট্রেন যে বেশি ঘুরে আসবে সেটা হচ্ছে ওই রুটের ওই এলাকার জনগণের জন্য তো আমার ট্রেন চালাইতে হবে। সেই ট্রেনগুলা যে ট্রেনে রাজবাড়ী থেকে আসতে লাগবে 5 ঘন্টা আর বাস দিয়ে আসলে লাগবে 3.5 ঘন্টা, কেন 5 ঘন্টার বাসে রেলে উঠবে? আপনারা মানে কম্পিটিশনে টিকতে পারবেন? কম্পিটিশনে পারবেন সেটা ভাইবল হবে না। এখানে বিষয় হলো আমি যে রাজবাড়ী থেকে যখন ঢাকায় ট্রেন নিয়ে আসবো তখন এই প্যাসেঞ্জার কিন্তু রাজবাড়ী থেকে ফরিদপুর এলাকায়, মাদারীপুর এলাকায় তা হয়ে মুন্সিগঞ্জ এলাকায় হয়ে আসবে। এরা সবাই ঢাকা আসবে না, বিভিন্ন জায়গায় তারা আসবে। স্বাভাবিকভাবেই আমরা তো রেল গণপরিবহন জনগণের জন্য আমরা এই গণপরিবহনের এই সেবা দেওয়ার চেষ্টা করব। এটা পাবলিক ডিমান্ডের প্রেক্ষিতেই হবে। ঠিক আছে, আপনি বললেন আরেকটা কথা বলেন যে চট্টগ্রাম চালু হয়েছে, সেটা খুব খুশি আমরা, কিন্তু আমরা এত টাকা বিনিয়োগ করলাম, কিন্তু আমাদের যে 302টি স্টেশন তার মধ্যে আমরা দেখছি যে 159টি হলো মাত্র আপনি মানে হাত দিয়ে এখনো পরিবর্তন করা হয়, এই মানে অটোমেটিক চলে, বাকিটা হাত দিয়ে। কেন সেইটা আমরা ঠিক করবো না আগে? সবার আগে গুরুত্ব না আমাদের? হ্যাঁ, আমরা অবশ্যই করব। আমরা যে ঢাকা চিটং টু কক্সবাজার যে স্টেশন আমরা চালু করেছি নতুন, সেখানে কিন্তু সবগুলাই রিলে ইন্টারলকিং, মানে সেখানে পুরাতনগুলো করব না, হাত দিয়ে করব না, পুরাতনগুলো ধীরে ধীরে করা হচ্ছে। যেটা আগে ছিল সেটা আগে খারাপ করবেন। আরেকটা যদি আপনি সময় দেন বা যদি আপনি উপস্থাপক সময় দেন, আমি আরেকটা প্রশ্ন করতে পারি। না, অবশ্যই আপনাদের যে কমেন্টস গুলা সেগুলো আমরা অবশ্যই নোট ডাউন করব, আমাদেরও চিন্তায় আছে। এবং আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের সোনার বাংলা গড়া এবং দেশকে একটা উন্নত দেশে পরিণত করা, তার জন্য ধাপে ধাপে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু সেই প্রচেষ্টার অংশ হিসেবে আপনাদের সকলের যে মতামত সেগুলাকেও বিবেচনায় নিয়ে আমরা আশা করি যে সবাইকে সাথে নিয়ে আমরা আগে যেতে পারবো। আমি একটা প্রকল্প সম্পর্কে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা আমি আপনাদের ওয়েবসাইটে পেয়েছি এবং আমি প্রথমে তো ধন্যবাদ দেই যে একটা মোটামুটি আপডেট ওয়েবসাইট পেলাম যেখানে সকল প্রকল্পের উল্লেখ আছে। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী বলতে চাই, ঢাকা টঙ্গী সেকশনের ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশন ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প 1 জুলাই 12 থেকে 30 জুন 2027, মানে 15 বছর,
মানে আমরা 10 বছরের মধ্যে পদ্মা সেতু, ডবল পদ্মা সেতু করেছি, দ্বিতলা, যেখান দিয়ে আপনি রেলও যাবে গাড়িও যাবে। সেটা যদি আমরা 10 বছরের কম সময়ে বানাতে পারি, এই ঢাকা টঙ্গী সেকশনের এই ডুয়েল গেজ করা এবং জয়দেবপুর সেকশনের ডুয়েল গেজ করতে আমাদের 15 বছর লাগবে। ঠিক আছে, আর এই বিষয়ে আমি, যেহেতু আপনার প্রশ্ন এসেছে, আমি একটু বলতে চাই যে ঢাকা টু টঙ্গী এবং টঙ্গী টু জয়দেবপুর আমাদের যে থার্ড লাইন ফোর্থ লাইন এর যে প্রজেক্ট, সেই প্রজেক্টের দীর্ঘসূত্রিতা রয়েছে, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তার সাথে সাথে আরো অনেকগুলা অনুষঙ্গ একটু বিবেচনায় নিতে হবে, যে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে কিন্তু আমাদের এই প্রজেক্টটা তার নিজ গতিতে চলতে পারে নাই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার কাজ শেষ করার পরে তা আমার থার্ড লাইন ফোর্থ লাইনের কাজ করতে হচ্ছে, যার ফলে আমি কিন্তু আমার মতো করে কাজ করতে পারছি না। আমি দোষ দিচ্ছি না, আমার এলিভেটেডও দরকার, আমার থার্ড লাইন ফোর্থ লাইনও দরকার, দুইটাই আমাদের জাতীয় সম্পদ হবে এক সময়। কিন্তু কথা হলো যে দুইটাকে পাশাপাশি নিয়ে আমাদের চলতে হচ্ছে। দুইটাই শেষ হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকদিন সময় লাগলো, এখনো শেষ হচ্ছে না, এবং এটার কারণে আরেকটা যেটা আমাদের রেল আমাদের ভালো হতে পারতো এত কাছের, সেটাও পিছিয়ে গেল। সেটা কিন্তু পিছিয়ে গেল। তার মানে সবটাই পরিকল্পনার অভাব। এটাই বাস্তবতা যে আমাদেরকে এটা ফেস করতে হয়েছে। ধন্যবাদ। জি, সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নে কি উদ্যোগ আপনারা নিয়েছেন? সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনার বিষয়টা আরো একটু ব্যাপক, যেহেতু সিগন্যালিং হলো আমাদের একটা অংশ, আর দুর্ঘটনা মানে অনেকগুলো কম্পোনেন্টের কারণে দুর্ঘটনা হতে পারে। আমি অলরেডি আপনাকে একটু বলার চেষ্টা করেছি যে আমাদের কোচের মেরামতের বিষয়টা, তারপর এটার মনিটরিং এর বিষয়টা, এবং তার সাথে সাথে যে আমাদের পার্মানেন্ট ওয়ে যেটা আমরা বলি 3000 কিলোমিটার আমার ট্র্যাক, সেই ট্র্যাকের নিরাপত্তার বিষয়ে তা এবং সেটার মেনটেনেন্সের বিষয়ে আমাদের প্রচেষ্টার বিষয়টা আমি বলেছি। এর বাইরে সিগন্যালিং এর যে আমাদের সমস্যা রয়েছে, সেখানে আমাদের কিন্তু প্রতিটা প্রকল্প, যে রানিং প্রকল্পের সাথে সাথে আধুনিক সিগন্যালিং সিস্টেম যাতে আমরা প্রবর্তন করতে পারি, সেই স্কোপটা রাখা হচ্ছে। এর পাশাপাশি যেসব এলাকায় আমাদের মানে রিলে ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা নাই, মানে আমাকে হাতে সিগন্যালিং করতে হচ্ছে, সেই সব জায়গায় সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নের জন্য পৃথক প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জনাব প্রণব শাহ, ডিজিটাল বাংলাদেশে রেলের সিগন্যাল ব্যবস্থা অ্যানালগ হয়ে আছে এবং এত প্রকল্প হচ্ছে, এত কিছু হচ্ছে, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? না, প্রথমে তো গ্রহণযোগ্য না, এবং আমরা বারবার দেখেন আমরা আমাদেরকে যখনই আমরা রেল নিয়ে আলোচনা করছি তখনই আপনাকে চিটাগাংয়ের কথা বলা হচ্ছে। সেটা তো ভায়াবল না, সেটা তো সত্যি। তবু আমরা খুশি যে ঢাকা থেকে অন্তপক্ষে কক্সবাজার যেতে চায়, তারা কক্সবাজারের চট্টগ্রাম না হয়েও আমরা দ্রুত না হলেও আমরা পৌঁছতে পারবো, সেটা ভালো দিক। কিন্তু যে এক্সিস্টিং আমাদের রেলওয়ে ব্যবস্থা ছিল সেইটাকে আমি ভালো করলাম না, আমি নতুন প্রকল্প নিলাম, সেটা সরকারের জন্য সাধুবাদ পাওয়া যেতে পারে। কিন্তু আমরা যে পরিকল্পনার ভুল করলাম, যে একটি নতুন রেল লাইন চালু করলাম কিন্তু পুরাতনগুলোকে ভালো করলাম না। এবং দেখেন দুটি প্রকল্পের কথা ওনাকে আমি সাধুবাদ জানাই, উনি সত্য কথাটা বললেন যে ওইটা আমাদের এই কাছের জায়গা, যেহেতু তারা আমাদের কি আমাদের ঢাকা টঙ্গী জয়দেবপুরের উন্নত হলো না, আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ হচ্ছে না। সর্বশেষ জানেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে জিনিসটি আজকে কোর্টে গিয়েছে, কোর্ট পর্যন্ত করাইছে, এবং ওখানে ঠিকাদারের সঙ্গে কোম্পানির, এবং আপনি জানেন ওটা পিপিপি প্রজেক্ট, সেখান থেকে টাকা হচ্ছে না জন্য ওটা কাজও বন্ধ হয়েছে বলে আমরা লোন আপাতত বন্ধ, তাহলে সেটা হচ্ছে, তাহলে আমাদের তাহলে ওই কাজটা বন্ধ হয়ে থাকবে। এই যে পরিকল্পনা করার ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি আছে, সেটা একটা বড় ব্যাপার না, এবং সেই জন্য আপনি কোনটা করবেন। এবং একই সঙ্গে কিন্তু আমাদের দেখতে এটা পাবলিক মানি, আমাদের রেল কিন্তু জনগণের টাকা চলে, এটা একটা পাবলিক কোম্পানি, কারণ এটা রাষ্ট্রীয় কোম্পানি। সেই জন্য আমরা এটা চাই এটা আগে হোক, কারণ এখানে আমরা আমাদের ট্যাক্সের টাকা আমরা সুবিধা চাই, আমাদের ট্যাক্সের টাকা আমরা নিরাপদ রেল চাই। তাহলে পরিকল্পনার ক্ষেত্রে আপনি ভুল ছিল, তাহলে এলিভেটেড এক্সপ্রেসের জন্য যদি ওই পরিকল্পনা ভুল হয়, তাহলে দুইটার মধ্যে সাংঘর্ষিক হলো, তো তাতে করে আমরা জনগণ ভুক্তভোগী হলাম। এবং এই যে গাজীপুর টঙ্গী এলাকায় যে দুর্ঘটনাটি হলো, যদি ওই প্রকল্পটা এই 15 বছর যাবত দীর্ঘসূত্রিতা না পড়তো, তাহলে এটা হতো কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। এবং যখন পরিকল্পনা করবেন আপনি দেখেন, এখন রাজবাড়ির কথা বলছে, আমি ভুল বলবে তাহলে সব ট্রেন যাবে না, কিন্তু দেখেন কেন রাজবাড়ি আসলো হঠাৎ, বিকজ রাজবাড়ির একজন মন্ত্রী আছে,
কেন পঞ্চগড়ে বেশি এক্সপ্রেস হয়ে গেল? কারণ পঞ্চগড়ে, তাহলে সকল পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি রেলকে একটি গুরুত্ব দিয়েছেন, তাহলে কি সকল জেলা থেকে একজন করে 5 বছর পর আমরা মন্ত্রী দিব, যাতে ওই 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 এলাকায় রেল ভালো হয়, কি ওই এলাকার জন্য বিশেষ ট্রেন হয়? কিন্তু আমরা জানি সরকার পরিকল্পনা করে ম্যাঙ্গো এক্সপ্রেস করেছিল, তাতে করে কম পরিবহন খরচে আমরা কম দামে আম পেয়েছি। আমরা সেই রকম লাভজনক জনগণের জন্য উপকার হয় এই প্রকল্প নিতে পারি। 28টি প্রকল্প চালানোর কোনো দরকার নেই। আপনি 28টির মধ্যে 18টি প্রকল্প নেন, যাতে সেই প্রকল্পগুলো ভালো হবে। এই যে সিগন্যালিং হলো না আপনার, আমি তো দেখালাম যে আপনি লেভেল ক্রসিং নিয়ে কত কথা বলছেন। একটু আগে আমাদের শ্রদ্ধেয় আব্দুল হক বলছিলেন যে ট্রাক বা বাস কেন রেল লাইনে ওঠে, সেটা তো লেভেল ক্রসিং এর ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার জন্য। কারণ আপনি হয় গেট বন্ধ করেন না, অথবা গেট বন্ধ করে সেটি ভেঙে চলে যাচ্ছে। ট্রেনকে দায়ী করা যায় না, ট্রেনকে দায়ী করলাম না, কিন্তু ওই লেভেল ক্রসিং গুলো তো আমরা উপর ওভারপাস করার জন্যই কিন্তু আমরা মহাখালী ওভারপাস করেছি, ঢাকা শহরে আমরা মৌচাকে করেছি, তো সারা বাংলাদেশে করলাম না কেন? সেই প্রকল্পই কিনে এই দুইটা, যেটা এই বছর 24-এ মানে 30শে জুন শেষ হবে। তার মানে কি সকল লেভেল ক্রসিং আমাদের 30শে জুনের মধ্যে ভালো হয়ে যাবে এই 24 সালে? তা তো হবে না, নিশ্চিত করে বলা যায়। তা এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো ত্রুটিপূর্ণ পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো আপনি কি বলেছেন যে প্রকল্পের প্রেমে পড়েছি আমরা। এবং আমি খুবই আবারও ধন্যবাদ দিতে চাই যে সকল প্রকল্পের পিডির নাম ওখানে আছে। আমরা কাল থেকে খোঁজ খবর করানোর চেষ্টা করব যে আসলে এই প্রকল্পগুলোর ফিজিবিলিটি স্টাডি যখন হয়েছিল সেটি যথাযথ হয়েছিল কিনা, বা প্রকল্প পরিচালক হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তারা দক্ষতার সঙ্গে এটি পরিচালনা করছে কিনা। বা যদি না হয়, আমাদের একনিকে বারবার কথা হচ্ছে যেটি দীর্ঘসূত্রিতামূলক প্রকল্প, সেরকম পরিকল্পনা নেওয়ার দরকার নাই। আমরা বারবার বলছি, আমাদের প্রধানমন্ত্রী বলছে যে প্রকল্পের মানে কোনো উপকারিতা নাই সে প্রকল্প নেওয়ার দরকার নাই, তা সেগুলো তো বিবেচনা করতে হবে। আমি নিশ্চয়ই আমাদের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক যারা আছেন, আপনি যদি আমাদের একটু বলেন যে ঢালারচরে, পাবনা ঢালারচরে রেল লাইনটা কেন হয়েছিল এবং সেটার অবস্থাটা কি। আপনি যদি বলেন 7,000 টাকা দিয়ে ডেমো ট্রেন এনেছি, সেই ডেমো ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতা যেগুলো ছিল সেটা চলে নাই, সেই ডেমো ট্রেনের 2টি চালু হয়েছে, পার্বতীপুর দিনাজপুর। আমাদের পার্বতীপুর ওয়ার্কশপে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার, বাকি 5টি এর দায়ীকে। জি, তার মানে কি আমরা বিগত 3 মন্ত্রীকে ধরবো? জি, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, ছোট করে যদি আমি অ্যাকচুয়ালি যেটা আমার অতিরিক্ত মহাপরিচালক মহোদয় যেটা বলছিলেন, রেলের সবটা ব্যাপারে কিন্তু বুঝতে হবে যে দায়িত্ব কাউকে নিতে হবে। এখন সরকার যে পরিকল্পনাগুলো করলো, যেমন আপনার বিআরটি যে প্রকল্প, এবং রেলের 12টা বাজিয়ে কিন্তু এটা করা হয়েছে রেল লাইনের উপর দিয়ে, এবং এটা তো উনি বলতে পারবেন না যেহেতু উনি সরকারি চাকরি করেন। কিন্তু এখানে সরকার নিজে, বিশেষ করে রেল যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, তাকে কিন্তু আমি বলবো যে আমরা যেমন টঙ্গী থেকে নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যদি চিন্তা করেন, প্রথমে যদি এখানেই বিনিয়োগটা করা হতো তাহলে কিন্তু অনেক বাসের চাহিদা মিটে যেত, আমরা ইমিডিয়েটলি পেতে পারতাম। আমি নিজে যেহেতু জড়িত উপদেষ্টা পরিষদে ছিলাম, লড়াই করে কিন্তু আমরা মেট্রো, আজকে এই অনুষ্ঠানে বলি আমি এবং ডক্টর মুস্তাফিজ মারা গেছেন, আমরা লড়াই করে কিন্তু রেলকে ঢুকিয়েছি বিআরটি প্রজেক্ট। আমরা বলি যে বিআরটি প্রজেক্টের সাথে হস্তি, এটা বগোটা মডেল কলম্বিয়ার, এই দেশে এটা চলবে না। এই দেশে ঢাকা শহরের পপুলেশন প্রায় 2 কোটি, আর টোটাল কলম্বিয়ার পপুলেশন হচ্ছে 40 লাখ না কত। অনেক ডিজাস্টার করেছে পরিকল্পনাহীনতা। আমাদের যারা এগুলো পরিকল্পনা, রেলের লোকদের যারা অভিজ্ঞ, তাদেরকে আলোচনা নেওয়া হয় নাই কোনো। আজও পর্যন্ত রেলের ডিজির কি ক্ষমতা আছে? রেল তো চালাচ্ছে মিনিস্ট্রি, ফলে এটা তো মিনিস্ট্রির কাজ না, এটা তো একটা হাইলি টেকনিক্যাল এরিয়া। ইন্ডিয়া থেকে চালাচ্ছে, রেলের লোকেরা চালাচ্ছে। ফলে এই জায়গায় কিন্তু বাংলাদেশের সার্বিক, যদি আমি যে কথাটা বলে শেষ করব, বাংলাদেশ এখন যে জায়গায় যাচ্ছে সার্বিকভাবে সরকার অনেক, আমি বলবো ঐতিহাসিক কাজ করেছেন শেখ হাসিনা সরকার। মেট্রো রেল থেকে শুরু করে, পদ্মা ব্রিজ থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু গভর্নেন্সের জায়গায় তিনি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেন নাই। এই দায়িত্ব তাদেরকে নিতেই হবে, এটা আমরা পারি না। উনি বলছিলেন এনাফ ইজ এনাফ, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না যে গভর্নেন্সের জায়গায় ইমপ্রুভমেন্ট নাই। আপনি এগুলোকে তো আপনি এই যে ফিজিবিলিটি ছাড়া প্রকল্প করা, প্রকল্পের জন্য আপনি ধার কর্য করে গোটা দেশের অর্থনীতিকে যে পর্যায়ে নিয়েছেন, এটা কি সাস্টেনেবল? এটা কি ট্যাক্সই? আমরা দেখতে পারবো কিনা? পিপিপি যে কোম্পানি, তারা কিন্তু লাভবান হয়েছে, রেলের জমিতে কিন্তু তারা খুঁটি করেছে, রেলের জমি কিনতে হয় নাই এবং সরকারকে অ্যাকোয়ার করার জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হয় নাই। তাহলে কিন্তু রেলের ডেভেলপমেন্ট সুবিধা পেলে রেলের জমিতে, আর তাদের কারণে আমার প্রকল্প দীর্ঘসূত্রিত হলো, এটা কোন থিওরি? কিন্তু এই তো সরকার, রেল তো আপনি তো কে করেছে? সরকার দিয়েছে তো। আটকালো কার জন্য? যেই প্রকল্প রেলের জন্য সুবিধা পেল,
তাদেরকে জমি কিনতে হলো না। জি, কিন্তু আমার রেলওয়ে তো একটা দোতলা রেল লাইন হলো না ঢাকা চট্টগ্রাম। জি, ধন্যবাদ ডক্টর হাদুজ্জামান। এই যে সংকটটা রেলের, এই যে চরম অধ্যক্ষ হয়ে উঠছে রেলের মানে যারা কর্মী, এবং ট্রেনিং নাই, আপনাদের অটোমেশন নাই, এবং ক্রমাগত দুর্ঘটনা পরিমাণ বাড়ছে, মানে ব্যবস্থাপনার ত্রুটিও চরমে উঠেছে, সমাধান কি? দেখেন, আমি একদম পয়েন্ট ধরে বলি। প্রথমত আমি বলবো যে আসলে আমাদের স্থায়ী কর্মী নিয়োগ এটা দিতে হবে। যদি আমার নিয়োগটা আসলে নিয়মিত হয় তখনই দক্ষ জনবল তৈরি হবে। আপনার যদি গ্যাপ হয়, আপনি তারপর নেবেন ৫,০০০, দেখবেন ২,০০০ চলে গেছে, থাকবে না। আপনার এটা নিয়মিত দিতে হবে। দ্বিতীয়ত, আমি যেভাবে দেখছি যে দুর্ঘটনার এত কথা আপনি বারবার বলছেন লাইনচ্যুত, ৮৩% আসলে রেলের দুর্ঘটনা লাইনচ্যুতি হয় বা ডিরেলমেন্ট সমস্যা। এখানে শুধুমাত্র প্রকৃতির উপর দোষ দেওয়া যাবে না, পাশাপাশি রেলের যে রক্ষণাবেক্ষণের ঘাটতি, বিশেষ করে আমাদের সাথে রেলের প্রতিনিধি যুক্ত আছে, উনি জানেন যে এক্সপেনশন গ্যাপের যে মেইনটেনেন্স, এই মেইনটেনেন্স আমরা তো অনেক সময় দেখি আপনাদের নাট বল্টু নাই, বাজ দিয়ে বেঁধে রেখেছে, আপনার ফিশ প্লেট থাকছে না অথবা বোল্ট থাকছে না। তো সেই জায়গায় তো আসলে লোহা, যে আপনি বলছেন কত টেম্পারেচার 50 ডিগ্রি পর্যন্ত লোহা আসলে অনায়াসে বসে থাকতে পারে। তো প্রসারিত হওয়ার তো সুযোগ দিতে হবে, সেই সুযোগটার জন্য আসলে রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স সংস্থা এটা দরকার আছে। আরেকটা বড় জিনিস হচ্ছে, যেটা ভাই বারবার বলার চেষ্টা করছে, যে আসলে আমাদের ঝুঁকিপূর্ণ রেল লাইন, যেটা আপনি এই যে তথ্য দিচ্ছেন 63% রেল লাইন ঝুঁকিপূর্ণ, আমি একটা গবেষণা করে দেখেছি যে এই 63% ঝুঁকিপূর্ণ রেল লাইনকে ঝুঁকিমুক্ত করার জন্য মাত্র 10,000 কোটি টাকার বিনিয়োগ দরকার। সেখানে আপনি নতুন ট্র্যাক, যেখানে দরকার নতুন ট্র্যাক বসাবেন, যেখানে আসলে ক্যাজুয়াল রিনিউয়ালের কথা আমরা বলি, অর্থাৎ কোনো জায়গায় হয়তো লাইন পরিবর্তন করতে হবে, কোনো জায়গায় হয়তো স্লিপার পরিবর্তন করতে হবে, পাথর দিতে হবে। 10,000 কোটি টাকা যদি বিনিয়োগ করেন, পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের এই যে আপনার ব্রিটিশ আমলের যে রেল লাইন আছে সেখান থেকে শুরু করে, যেটা 40 বছর পেরিয়ে গেছে, সবগুলি রেল লাইন আমি ঝুঁকিমুক্ত করতে পারবো। এবং আমি যেভাবে দেখছি যে আসলে 5% বিনিয়োগ এটা এখন বাধ্যতামূলক করা দরকার, যে শুধু অবকাঠামো না, প্রযুক্তির পিছনে বিনিয়োগ করতে হবে। রেলের নিজস্ব আইসিটি ডিভিশন করেন, এই 20 টাকা যে আমরা দিচ্ছি অতিরিক্ত, এবং তার মধ্যে 10 বছর একটি কোম্পানিকে দিয়েছি, পরবর্তীতে আরো 5 বছর আরেকটি কোম্পানিকে দিলাম, 15 বছরে আমার একটা আইটি হলো না। বাংলাদেশ বিমানের জন্য কিন্তু কোনো আইটি ভেন্ডরকে দিই না। এক্স্যাক্টলি, আমার টিকিট বিক্রির জন্য ঠিকাদারি প্রথার মধ্যে ঢোকার কোনো আমি প্রয়োজনীয়তা অনুভব করছি না, অ্যাবসলিউটলি নট। এবং সেক্ষেত্রে যে 5 টাকা আমি যে দেখছি যে আপনার 20 টাকার মধ্যে 5 টাকা দিতে হয় আবার হলো রেলের কল্যাণ ট্রাস্টে, তো যাত্রীর কল্যাণ ট্রাস্টটা কোথায়? তো যাত্রীর কল্যাণ ট্রাস্ট, ওর মধ্যে 20 টাকার একটা অংশ ঢুকাই দেওয়া উচিত। যে কল্যাণ ট্রাস্টটা যদি ওখানে ঢোকে, তখন একটা দায় আসবে, রেলের দুর্ঘটনা হলে যারা যাত্রী আছে তাদেরকে ওই কল্যাণ ট্রাস্ট থেকে টাকাটা দেওয়া হয়। দুর্ঘটনা কিন্তু সেই ব্যবস্থা আছে, কিন্তু মোজাম্মেল হক চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? মোজাম্মেল হক চৌধুরী, করণীয় কি সংক্ষেপে যদি বলেন। দেখুন, আসলে আমাদের এডিজি মহোদয় এখানে আছেন, আসলে রেলকে এখন যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে, যাত্রীর নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখতে হবে। এবং প্রায়োরিটি, আসলে প্রকল্প আসছে, প্রকল্পের মধ্যে আসলে প্রায়োরিটি তারা ঠিক করতে ব্যর্থ হচ্ছে বলে আমরা অনেক ক্ষেত্রে মনে করি। কারণ আমরা যাত্রী হিসেবে যেটা চাই, আমরা সহজে টিকিট পেতে চাই, নিরাপদে রেলে ভ্রমণ করতে চাই। এখন একটা ট্রেন যখন লাইনচ্যুতির ঘটনা ঘটে, তখন মাঝপথে যাত্রীদের যে অবর্ণনীয় অবস্থায় পড়তে হয়, অর্থাৎ মাঝপথে কিন্তু দোকান থাকে না, বা বয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না, ট্রেনের মধ্যে পানীয় জল থাকে না, অত্যন্ত অবর্ণনীয় অবস্থার মধ্যে পড়তে হয়। এই ধরনের ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। সুতরাং প্রায়োরিটির জায়গাটা, এই যে প্রকল্পের মধ্যে প্রায়োরিটির জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। কোন প্রকল্প আগে নেওয়া দরকার, কোন প্রকল্প পরে নেওয়া দরকার, এই সমস্ত জায়গাগুলোতে আসলে আমাদের আরো বেশি সতর্ক হওয়া যেমনটি প্রয়োজন, তার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন রেলের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আমরা দেশপ্রেমের অভাব লক্ষ্য করছি। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে অনেক সময় দায়িত্বহীন আচরণ তাদের কাছ থেকে পাচ্ছি। এই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি ইতিবাচক একটা পরিবর্তন রেলকে আনতে হবে, এবং রেলকে সবসময় মাথায় রাখতে হবে এটা একটা সাশ্রয়ী বাহন, এটা সাশ্রয়ের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। এখন কোনো ক্ষেত্রে যে রেল শুধু সাশ্রয়ী বাহন নয়, আপনি শুনে অবাক হবেন যে হয়ে গেছে এই জায়গাতে। এই যে আগামীকালও যে মিটিং আছে, এই মিটিংও যাতে এই আলোচনাটা তারা নিয়ে আসেন, এবং এই জায়গাতে অর্থাৎ তাদের যে রেয়াত সুবিধা প্রত্যাহারের যে সিদ্ধান্ত, এটা পরিবর্তন
করা, এটা স্থগিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। জি ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল হক। রেলে এমন সব বিনিয়োগ হয়েছে যার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুবই কম, তাহলে এই বিনিয়োগের মানে কি? এসব প্রকল্প কি তাহলে প্রকল্প প্রীতির এরকম প্রবণতার কারণেই নেওয়া হয়েছে, যেটা আমাদের আলোচনায় দুই একবার এসছে যে প্রকল্প প্রীতির একটি বড় কারণ এসছে? শব্দটা ব্যবহার করার ধন্যবাদ যে আমি প্রথমে এটা উচ্চারণ করেছিলাম যেটা অনুষ্ঠানে। বাংলাদেশে সার্বিকভাবে রেলকে দোষ দিয়ে লাভ নাই, কারণ রেলের যে প্রফেশনাল লোকেরা আছে, রেল কিন্তু টোটালি একটা প্রফেশনাল ডিপার্টমেন্ট। জি, রেল মানে আসাম বেঙ্গল রেলওয়ে থেকে শুরু করে ব্রিটিশ আমলে দেখেন যে রাস্তা তৈরি হচ্ছে, আজও সে রাস্তা টিকে আছে। বর্তমানে রাস্তা দেখা যাচ্ছে একটা বন্যাতে উড়ে চলে যাচ্ছে। সার্বিকভাবে যে প্রকল্প প্রীতি বাংলাদেশে হচ্ছে, এটা কিন্তু কোনো কেউ অস্বীকার করতে পারবে না। প্রকল্পের একটা মজা পেয়ে গেছে সবাই, বিশেষ করে সরকারের সাথে সংশ্লিষ্ট লোকেরা, পার্টির লোকেরা, টেন্ডারবাজেরা, তারা গিয়ে মানে পার্লামেন্টে যাচ্ছে, তারা ব্যবসা করছে, রাষ্ট্র, ব্যবসা, পার্টি, প্রশাসন, পুলিশ সব একাকার হয়ে যাচ্ছে। এটা তো সার্বিকভাবে এখন রেল কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আমার মনে হয় যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, সার্বিকভাবে এত ব্যাপক পরিবর্তন ছাড়া এখান থেকে উত্তরণের কিন্তু সুযোগ দেখা যাচ্ছে না। কারণ রেলের ফেলিউরটা আপনি বিচ্ছিন্নভাবে দেখবেন তো অন্য জায়গায় কি আমরা খুব সফলভাবে করতে পারছি? যে ভয়াবহ দুর্নীতি হচ্ছে, তার কি কোনো পানিশমেন্ট হচ্ছে? যে পানিশমেন্ট যে মনে করেন যে যেসব গাফিলতির জন্য থাইল্যান্ড আপনার ভিয়েতনামে কিংবা চায়নায় মৃত্যুদণ্ড দিচ্ছে, সেখানে আপনি এসব কাউকে তো আপনি ধরতে পারছেন না। এখানে তো কেউ কোনো অ্যাকাউন্টেবিলিটিতে আসছে না। ফলে দেশে পুরো একটা ব্যাপক পরিবর্তন দরকার। আমি মনে করি যে সরকার রেলে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার রেলে অনেক নজর দিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিকভাবে কেন আমরা পাচ্ছি না, সেই জায়গায় তাদেরকে নজর দিতে হবে। টোটাল গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহি আপনি করতে হবে। কেউ যদি আপনার পার্লামেন্ট তেমনভাবে কার্যকর নাই, বিরোধী দল নাই, ডিবেট হচ্ছে না, অপরাধীর কোনো পানিশমেন্ট নাই, পাচার হচ্ছে বিলিয়নস অফ ডলার, আপনি ইকোনমিকে আপনার শ্যাটার করে দিচ্ছেন, কারণ কি? কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব, কারণ হচ্ছে আমরা দুর্নীতিকে কোনো অ্যাকাউন্টেবল করতে পারছি না। আগে শুধু আমি একটা কথা বলে শেষ করতে, আমাদের অতিরিক্ত মহাপরিচালক আছে, তার মাধ্যমে আমার একটা অনুরোধ, আগামীকাল আপনাদের কর্মকর্তাদের নিয়ে বসবেন রেলওয়ে মন্ত্রী। আমার ভিতরের একটা খবর, আমি আজকে আর বেশি বলতে পারলাম না, আপনাদের রেলওয়ের মধ্যে সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং সিগন্যালিং, এই তিনটার মধ্যে সমন্বয়ের চরম মানে অভাব আছে। আমরা আশা করবো যে এইটা তারা একটু দূর করার চেষ্টা করবে, এবং মাননীয় মন্ত্রীর কাছে আমাদের সেই আহ্বান থাকবে, উনি যেন বিষয়টা খোঁজ নেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট জি, আমরা একটু মানে আমাদের একটি আক্তার কবির চৌধুরীকে ওনার কাছে আগে নেই নয়, আপনার পরামর্শটা নিতে চাই। অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, আপনার পরামর্শটা আমরা শুনে আজকে আলোচনা শেষ করব। একটি বিষয় বলি, সেটি হচ্ছে বারবার আপনারা যারা সম্মানিত আলোচক দক্ষ জনবলের কথা বলেছেন, এটা তো একটা তামাশার কথা হয়ে যাচ্ছে ওনাদের দিকে। কারণ গত 1 বছর আগে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা নেওয়া হয়েছে। রেলওয়ের কোন নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তি থেকে নিয়োগ দেওয়া হয় না অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়? তলের কালো বিড়াল থেকে শুরু করে এটা ইমপ্লয়েড ব্যাপার, আমরা সবাই জানি। যারা 10 লক্ষ টাকা দিয়ে যারা নিরাপত্তা কর্মী ঢুকে, উঁচু পদগুলোতে কত লক্ষ টাকা দিয়ে ঢুকে, তিনি তার বিনিয়োগটা না নিয়ে এই রেলের সেবা করবেন, যাত্রী সেবা করবেন, এটা আমরা প্রত্যাশা করা বোকার স্বর্গে আছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যিনি রেলওয়ের কর্তৃপক্ষ যিনি বলছেন যে আপনারা যারা পরামর্শ দিয়েছেন পরামর্শ থেকে নেবেন, সাধুবাদ জানে। আগামী একটা বৈঠক, লোকোমোটিভ মাস্টার যারা এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা তথ্য কিন্তু আসে না। একটা বড় অংশ লোকোমোটিভ মাস্টার যারা অর্থাৎ ট্রেন যারা চালান, ড্রাগ এডিক্টেড আছে। আমি কোনো আন্দাজে কথা বলছি না, তাদেরকে ডোপ টেস্ট করা হয়। আগামীকাল সবাই কি বিষয়টা আনবেন যে তাদের নিয়মিত ট্রেন থেকে নামার পর ট্রেনে বসে ওরা ড্রাগ নেয়, এবং এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা রেলওয়ের অনেক কর্তৃপক্ষ জানেন, বাইরে প্রকাশ করেন নাই সেটা। এই যে লোকোমোটিভ মাস্টারদের এটা নিয়মিত ডোপ টেস্টের ব্যবস্থা যদি করা হয়, সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টটা কমতে পারে। এবং রেল নিয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা না আনে, তাহলে আমি তাদের নিকট থেকে দেশপ্রেম, যাত্রী সেবার ক্ষেত্রে তারা মনোযোগী হবেন। সেটা কেন? আমরা এতক্ষণ পর্যন্ত রেলে দুর্নীতি, অনিয়ম, লোকসানের কথা বলছি না, এটা তো আমরা ঠিক বলছি না। এক ক্ষেত্রে এখানে কেউ লাভবান, রেলওয়েতে যারা চাকুরি করেন, বিশেষ করে উঁচু পদে যারা আছেন, নিয়ন্ত্রণকারী যারা আছেন, তারা কিন্তু সত্যিকার অর্থে লাভবান।
তারা হরিলুট করার একটা সুযোগ করে দিয়েছি। এবং এই জন্য আমাদের এক সম্মানিত আলোচক প্রকল্প নেওয়ার কথা বলছিলেন। হ্যাঁ, সেই প্রকল্প নেবেন, যে প্রকল্প জনগণ সেবা পাবে, উপকৃত হবে দেশ, সেই প্রকল্প নেবেন না। প্রকল্প নেবেন কোনটা? জি ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই সময় নেই, প্রকল্প সেটা থেকে বেরিয়ে আসতে হবে। জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা শেষ করবো। জনাব এম সালাউদ্দিন, রেলের অদক্ষতা যেটা দেখা দিয়েছে, দক্ষতা বাড়াতে কি পদক্ষেপ আপনাদের আছে, আপনাদের পরিকল্পনা কি? এক কথায় যদি আপনি শেষ করেন, আপনার কাছ থেকে এটা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। না, আমাকে দুটি কথা বলতে হবে। যে রেলওয়ে নিয়োগের বিষয়টা বলা হয়েছে, আমি বর্তমানে রেলওয়ে নিয়োগ কমিটির প্রধান হিসেবে আছি। আমি চ্যালেঞ্জ করব, আমাদের রেলের গত 2 বছরে যতগুলো নিয়োগ হয়েছে 100% ফেয়ার হয়েছে, কোনো রকম দুর্নীতি হয় নাই, এবং আমরা যতদিন আছি ইনশাল্লাহ আর কোনো ধরনের কোনো দুর্নীতি থাকবে না। এটা আমি হলফ করে বলতে পারি, এবং এটা 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 একসময় নিশ্চয়ই জনগণও তার প্রতিফলন পাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে রেলের এলএমদের দক্ষতা বাড়াতে বলা হয়েছে, সেটা কিছুটা থাকতে পারে, আমি অবগত নই। তবে কয়েকটা অ্যাক্সিডেন্টের পরে আমরা এলএমদের ড্রাগ টেস্ট করিয়েছি, গার্ডদের ড্রাগ টেস্ট করিয়েছি, এবং সেটা আমরা পুলিশ হসপিটালে এবং তাদের সাথে যোগাযোগ করে করিয়েছি, এবং পপুলারে করিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে সবাই আমরা পজিটিভ পাইনি। যেহেতু কথাটা এসেছে, আমি যেটা পেয়েছি আমি সেই তথ্যটা এখানে উপস্থাপন করলাম। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের গুডস ট্রেনের একটা বিষয় এসেছে, আমরা কিন্তু ঢাকা আইসিডিতে আমাদের পার ইয়ার ক্যাপাসিটি 90,000 টিউস, কিন্তু বাংলাদেশ রেলে গত বছর 1 লাখ টিউসের উপরে পরিবহন করেছে, এবং তার পূর্বের বছর 1,05,000 টিউস পরিবহন করেছে। আমরা চেষ্টা করি না, এটা আমার হাইয়েস্ট যে ক্যাপাসিটি নির্ধারণ করা আছে তার চেয়ে আমি বেশি পরিবহন করেছি। এখানে আমি এটাই রিফ্লেকশন দিতে চাই যে আমাদের প্রচেষ্টার অভাব নেই, কিন্তু হ্যাঁ, সাম্প্রতিক যে দুর্ঘটনার বিষয়গুলো এসেছে, এটা আমরাও এটার বিষয়ে আমরাও একটু শঙ্কিত। আমরা এটাকে অবশ্যই নজরদারি করব, এবং রেলকে একটা নিরাপদ বাহন, জনগণের জন্য একটা আরামদায়ক, স্বস্তিদায়ক, নিরাপদ বাহন করে তুলতে পারবো, এবং সবাইকে নিয়ে সেই কাজটা আমাদের করতে হবে। আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, নির্ভরযোগ্য, নিরাপদ, সাশ্রয়ী হয় রেলের যে জনপ্রিয়তা ছিল, ধারাবাহিক দুর্ঘটনার কারণে এবং টিকিটের দাম বেড়ে যাওয়ায় সেই জনপ্রিয়তায় টান পড়ার সংখ্যা তৈরি হচ্ছে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, গাড়ি উৎপাদনকারী দেশগুলো নিজেদের দেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রেলকে, আর আমরা হাঁটছি উল্টো পথে। দেশের নিরাপদ এবং ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হলে রেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সংকটগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। স্থায়ী কর্মী নিয়োগ দিতে হবে। কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। রেলের উন্নয়নে এবং রেলপথকে ঝুঁকিমুক্ত করতে গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। দেশের রেল খাতকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সমন্বয়হীনতা দূর করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।